ভাবি এই ভাবি ভাবি গো। চমকে গিয়ে উঠে বসলাম। কি হয়েছে রিমি, কি হয়েছে? রিমি হাসতে হাসতে, কিছু না ভাবি। তুমি ভয় পেলে নাকি? হা হা হা। না না, ভয় পাবো কেন, আসলে তুমি ডাকছিলে তাই চমকে গেলাম। কি হয়েছে বলো। আসলে ভাবি সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে বেলা কি কেউ ঘুমায় বলো, তাই তোমায় ডেকে দিলাম। আচ্ছা ভাইয়াকে দেখছি না। ভাইয়া কোথায় গো? হয়তো কোনা কাজে বেরিয়েছে। ওহ তাই বলো, আমি তো ভাবলাম দুজনে মিলে ঘুমাচ্ছ বলেই আবার হেসে দিল। আচ্ছা ভাবি, তুমি ফ্রেশ হয়ে বসার রুমে এসো। আমি তোমার আর আমার জন্য কফি করছি। রিমি যেই চলে যাবে তখনই ডাক দিলাম। রিমি। জি ভাবি। আমি ব্ল্যাক কফি খাবো। ওকে ভাবি, মনে থাকবে বলেই চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে বেসিনের আয়নায় তাকাতেই মিজানের কথা মনে পড়ল। আচ্ছা, ও কোথায় গেল? সেই দুপুরে বেরিয়েছে। হয়তো রাগ করেছে মিজান আমার উপর। আচ্ছা, মিজান রাগও করতে জানে বলেই হেসে দিলাম। বসার রুমে গিয়ে দেখি রিমি দুটো মগে কফি ডালছে আর মগ দুটো থেকে ধোঁয়া উঠছে। গরম গরম কফির ধোঁয়া দেখতে আমার খুব ভালো লাগে। এই নিন ভাবি আপনার ব্ল্যাক কফি। কফিটা হাতে নিয়ে অপেক্ষা করছি কখন একটা চুমুক দিব। কিন্তু কফিটা এতই গরম আর ধোঁয়াগুলো যেন কারাগে কে বেরোবে। ভালোই লাগছে দেখতে ভাবি। তখনই হুঁশ ফিরল। বলো, তুমি এই তিতা কফি কি করে খাও বলো তো? আমার তো 1 কাপ দুধ আর 5-6 চামচ চিনি না দিয়ে কফি খেতেই পারি না বলেই হেসে দিল। স্বাস্থ্যর জন্য ব্ল্যাক কফি ভালো, একটা চর্বি কাটাতে এবং মনতে সতেজ ও চাঙ্গা করে, ঘুম ঘুম ভাব দূর করে। তাই বলো, এই জন্যই ভাবি তোমার এত সুন্দর ফিগার। কি যে বলো না তুমি। হ্যাঁ ঠিকই বলছি, আজ তোমাকে এই শাড়িতে সিবাইন্নার মতন লাগছে। সিবাইনাটা আবার কে? কেন, নাগিন সিরিয়ালের নায়িকাটার মতন। তাই নাকি? হ্যাঁ ভাবি। তখনই মিজান হাজির। আমাকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। এই যে ভাবি, আপনার নায়ক চলে এসেছে। কফিটা শেষ করেই রুমে চলে গেলাম। রুমে এসে দেখি মিজান রুমে নেই, বাথরুমে শব্দ শোনা যাচ্ছে। আমি সোফায় বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলাম। মিজান গোসল করে এসেছে, ওর গা থেকে পানি ঝরে পড়ছে। হঠাৎ যেন চোখ ফেরাতে পারছি না। এমন করে কখনো মিজানকে দেখা হয়নি। ওর শরীরের মার্সেলগুলো অনেক মোটা, ফিগারটাও মাশাল্লাহ। আচ্ছা, ও কি জিম করে নাকি? হয়তো তাই করে, না হলে ওর বডি এমন হবার কথা না। যাই হোক, দারুণ লাগছে মিজানকে। মিজান হোয়াইট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট আর টাইটটা বাঁধার সময় মিজানের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে চলে গেল। কি ব্যাপার, আবার কোথায় গেল? আমি দরজার সামনে যেতেই দেখি মা এসেছে। মা তুমি এসো না, ভিতরে এসো। মাকে পাশে বসিয়ে বিছানায় পা তুলে বসলাম। মা, তোমার এখানে কি ভালো লাগছে না? না রে মা, যেখানে মিজানের মতো ছেলে আছে সেখানে আমি কি করে খারাপ থাকি বলতো? মিজানের মা বাবা বোন সবাই খুব ভালো। আসলে অবন্তী, তোর বাবা কখনো মানুষ চিনতে ভুল করেনি। আজও তার ব্যতিক্রম হয়নি। তোর বাবা সবসময় আমাদের জন্য ভালোটাই ভেবেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আজ তোর বাবা আমাদের থেকে দূরে গিয়ে বুঝিয়ে দিল জীবনে কাছের মানুষগুলো ছাড়া কেউ আপন হয় না। কিন্তু দেখ, আমরা তোর বাবার এই কথাটার মূল্য কখনোই দেইনি। সত্যিই তাই হলো। আজ কয়দিন হলো তোর বাবা নেই, কিন্তু দেখ মা, এতদিনে কেউ আমাদের ভালো মন্দ এমনকি সান্ত্বনা দিতেও এগিয়ে আসেনি। কেন, আমাদের প্রতিবেশী তোর বন্ধু বান্ধবীদের তো কম করিনি, যার যেটার প্রয়োজন নিয়েছে। এটা সেটা কত কি। আজ তোর বাবা নেই আর আমাদের পাশেও কেউ নেই। কই গেল প্রতিবেশী, কি গেল বন্ধু বান্ধব? কেঁদে কেঁদে, আজ যদি মিজান বাবাজি আমাদের পাশে না দাঁড়াতো, মানুষের অবহেলাম পাত্রী হয়ে থাকতে হতো, বাঁচতে হতো কারোরও করুণা নিয়ে।
আজ মিজান আমাকে নিজের মায়ের সম্মান দিয়ে এখানে এই বাড়িতে নিয়ে এসেছে। এতটা তো নিজের সন্তানও নিজের মায়ের সাথে করে না। অবন্তী মারে তোর বাবা বা কখনো আমাদের খারাপ চাইনিওনি, মিজানের রূপ নয়, মিজানের মন দেখে তোকে ওর হাতে তুলে দিয়েছে। আর মিজানকে তুই যতই অবহেলা করিস না কেন, আমাদের মিজানও কারো থেকে কম নয়। দেখতে শুনতে খুবই ভালো, তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস না। ছেলেদের মন ভালোবাসার কাঙ্গালোদেরকে যত ভালোবাসবি ওরা তার থেকে বেশি ভালোবাসা দিবে। আর অবহেলা করবি, আস্তে আস্তে দূরে সরে যাবে। জানিস তো মা, আজকাল কাঁদানোর মানুষের যেমন অভাব নেই তেমন চোখের জল মুছে দেওয়ার মানুষেরও অভাব নেই। মিজানকে যত পারবি ভালোবাসা দিয়ে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করবি। যাই রে মাজা বললাম, ভেবে দেখিস। মায়ের কথাগুলো আজ বড়ই ভাবাচ্ছে আমায়। সত্যিই তো বাবার মৃত্যুর পরে কেউ তো আমাদের খোঁজ নিল না, আমি জানি সব দায়িত্বের সাথে সবকিছু পালন করল। আচ্ছা, আমি কি মিজানকে ফিরিয়ে দিয়ে বারবার ভুল করছি? তখনই কলিং বেল বেজে উঠলাই হয়তো মিজান এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই আমার চোখ কপালে। দেখলাম একটা মেয়ে, পরনে শর্ট স্কার্ট, ছোট্ট একটা টপস, চোখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সানগ্লাস, হাতে একটা হ্যান্ড পার্স আর একটা ফোন। অন্য হাতে বড় একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কাকে চাই? কাকে চাই মানে তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি অবন্তী। এই বাড়ির কথাটা শেষ না করতেই রিমি চলে আসলকে আসছে ভাবি। জানি না রিমি তুমি আসো তো। তখনই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আরে কুহু আপু, তুমি এসেছো, অবাক করে দিলে কুহু আপু। হ্যাঁ, তোমাদের সবাইকে না জানিয়েই চলে এলাম। আঙ্কেল আন্টি কোথায়? রিমি, দাঁড়াও, এখনই ডাকছি। মা বাবা, দেখে যাও কে এসচ্ছে। মা বাবা এসেই হেসে দিল। আরে কুহু মা, কখন এলে? আর এটা কিন্তু তুমি ঠিক করনি। কি আঙ্কেলেই যে আমাদের না জানিয়ে চলে এলে। জানালে তো আমরা সবাই মিলে তোমাকে এয়ারপোর্ট থেকে আনতে যেতাম। থাক আঙ্কেল, তোমরা যে বলেছ এটাই অনেক। আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়া, এই জন্যই তো কাউকে কিছু জানাইনি। আচ্ছা রিমি, হারামিটা কোথায় বলো তো? কে? ভাইয়া? ভাইয়া তো অফিসে। আচ্ছা আন্টি, আমি এখন আসি। এই কুহু, এই তো এলি, এখন আবার কোথায় যাবি? কেন জানো না, তোমার ছেলেকে জ্বালাতে। যাই, ওকে সারপ্রাইজটা দিয়েই আসি বলেই মেয়েটা হনহন করে চলে গেল। রিমি কে? এই কুহু। ভাবি ভাইয়ার ছোট্টবেলার বন্ধু, ওরা একসাথে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত লেখাপড়া শেষ করছে। তো ভাইয়া লেখাপড়া শেষ করে বাবার বিজনেসে মন দিল, আর কুহু আপু হঠাৎ করেই বিদেশে তার বাবার কাছে উড়াল দিল। এখন নাকি ওখানে বড় এক কোম্পানিতে জব করে। খুব ভালো বন্ধুত্ব ওদের। ওখানে মিজান মিটিংয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। তখনই কুহু আস্তে আস্তে মিজানকে না জানিয়ে তার কক্ষে গিয়ে চেয়ারে ঘুরে বসে, যেন তাকে দেখা না যায়। এদিকে মিজান মিটিং শেষ করে যেই কক্ষে ঢুকলো, দেখল তার চেয়ারে কেউ একজন বসে আছে। মিজান অবাক হয়ে ভাবতে লাগলাম, আর অনুমতি ছাড়া আমার কক্ষে তো কেউ প্রবেশ করে না, তাহলে কে বসে আছে? কার এত বড় সাহস? এই কে ওখানে? কি হলো, কথা কেন বলছেন না? আশ্চর্য তো, আমার কেবিনে এসে আমার চেয়ারে মুখ ঘুরিয়ে বসে আছেন। সাড়া না পেয়ে মিজান রেগে গিয়ে যেই চেয়ারটা ঘুরালো, দেখল কুহু। আরে কুহু, তুই কখন এলি? কত বছর পর তোকে দেখলাম। আমাকে একটা বার কল করলেই তো পারতি, আমি তোকে রিসিভ করতাম। চল চল, তাড়াতাড়ি বাসায় চল। মা বাবা, রিমি তোকে দেখলে তো অবাক হয়ে যাবে। হা হা হা। কিরে হাসলি কেন? অলরেডি আঙ্কেল আন্টিকে অবাক করে দিয়েই এসেছি। এয়ারপোর্ট থেকে সোজা তোর বাড়ি, সেখানে সবাইকে চমকে দিয়ে সোজা তোর কাছে চলে এলাম তোকে সারপ্রাইজ দিতে। সত্যি দারুণ সারপ্রাইজ পেলাম। আয় বাসায় যাই। না। কেন? আজ সারাটাক্ষণ তোর সাথে ঘুরবাইরে ফুচকা খাবো।
ওহ, সেই কবে খেয়েছিলাম। চল না, চলো প্লিজ। ওকে চল। অফিস থেকে কুহু আর মিজান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। এদিকে অবন্তী মিজানের আশায় বসে আছে। অনেক রাত হয়ে গেছে, তখনই আন্টির ডাক। অবন্তী, অবন্তী এসো, মা খাবার দিয়েছি। যাই আন্টি। অবন্তী খাবার টেবিলে দাঁড়িয়ে আছে। কি হলো ভাবি, দাঁড়িয়ে আছো যে, বসে পড়। না রিমি, আমি পরে খেয়ে নিব। কেন অবন্তী, পরে খাবে কেন? এমনি আঙ্কেল, খিদে পায়নি। আহ বাবা, বুঝো না ভাবি, ভাইয়া ফিরলেই খাবে। কথাটা শুনে সবাই হেসে দিল। সবার খাওয়া শেষ হলো, বুয়ার সাথে হাতে হাত লাগাচ্ছি। তারপর রুমে এসে এখান থেকে ওখানে পাইচারি করছি। রাত সকাল 11:15 বাজে, এখনো মিজানের আসছে না। কেন, কি হয়েছে? কখনো তো মিজান এত লেট করে না। সকাল 8টা না বাজতেই যে বাসায় চলে আসে, সে আজ 11:30 বেজে যাচ্ছে, তাও আসছে। তখনই মেয়েটার কথা মনে পড়ে গেল। আচ্ছা, মিজান কি ওই মেয়েটার সাথে আছে? কি করছে ওরা? এত রাত হয়ে গেল, ওরা দুজন ফিরছে না কেন? তাহলে কি মিজান ওই মেয়েটার সাথে? তখনই গাড়ির হর্ন বেজে উঠল। মনে হলো দেহতে যেন প্রাণ চলে এলো। ছুটে গিয়ে দরজা খুলে দেখি মেয়েটা মিজানকে জড়িয়ে ধরে আছে। দেখেই কেমন যেন একটা লাগল। এ কি মিজানে, মেয়েটা কে? তোমাদের বাড়ির নতুন কাজের মেয়ে নাকি? যখন বাসায় এসেছিলাম তখনও তো ওই দরজাটা খুলেছিল। তুমি ভুল করছো কুহু, সি ইজ মাই ওয়াইফ। হোয়াট রিয়েলি? ইস, ডিসকাস্টিং। কি মেয়েকে বিয়ে করেছ মিজান? এত দেখেই মনে হচ্ছে মিডল ক্লাস টাইপ। তুমি আর মেয়ে পেলে না, বেছে বেছে এই মেয়েটাকে বিয়ে করলে। সত্যি কি বলবো তোমায়। আচ্ছা আচ্ছা, বেশি কথা বলতে হবে। নাচলো ভিতরে। মেয়েটা যেন মিজানকে ছাড়ছেই না। কেমন একটা অসহনীয় লাগছে তার উপর। আমাকে মিজানের সামনে ইনসাল্ট করল, আর মিজান কিছুই বলল না। ওরা দুজন যখনই রুমে যাবে তখনই মিজানকে ডাকলাম পিছন থেকে। মিজান, তুমি খাবে না? না অবন্তী, আমি খেয়ে এসেছি। এই কথাটা বলেই মিজান কুহুকে নিয়ে চলে গেল। আজ কেনে জানি বুকের ভিতরটা মুচড় দিয়ে উঠছে। টেবিলের খাবারগুলো ফ্রিজে রেখে এক গ্লাস পানি খেয়ে রুমে চলে গেলাম। মিজান এখনো আসছে না। ওই মেয়েটার সাথে কি করছে? এতক্ষণ লাগে নাকি কাউকে রুমে দিয়ে আসতে? হঠাৎই মিজান রুমে প্রবেশ করল। দেখলাম ছেলেটা খুবই ক্লান্ত, হয়তো কুহুকে নিয়ে সারাদিন ঘোরাঘুরির মধ্যে ছিল। কি হলো অবন্তী, তুমি ঘুমাওনি? না মানে, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাই। না না, আমার কিছু লাগবে না। তুমি ঘুমিয়ে পড়বলেই ও টাইটা খুলতে লাগল। তখনই দরজায় করাঘাত। আমি গিয়ে দরজা খুলতেই দেখি কুহু মেয়েটা যেন ভয় পেয়ে আছে। আমাকে সরিয়ে দৌড়ে গিয়ে মিজানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কি হয়েছে কুহু, কাঁদছ কেন? মেয়েটা কিছু বলছে না। মিজান শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, হঠাৎ কান্না থামিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। এ কি, মেয়েটা আমার দিকে এমন করে তাকিয়ে কেন আছে? মনে মনে, এই মেয়ে, তুমি সারাদিন কি করো? কোনো কাজ তো মনে হয় না করেছ। এই বাড়িতে সারাক্ষণ খালি বসে বসে কাটাও। কেন কুহু, কি হয়েছে? জানো মিজান, আমি বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম, তখনই দেখি একটা বড় একটা তেলাপোকা কেঁদে কেঁদে। জানো, আমি খুব ভয় পেয়েছি। মনে হচ্ছিল জানটা এই বুঝি বের হয়ে যাবে। আমি ওই রুমে একা থাকতে পারবো না, তুমি চলো আমার সাথে। ছিল না মিজান। কিন্তু কুহু, অবন্তী একা রুমে থাকতে পারবে না। হোয়াটোর জন্য তুমি আমাকে ইগনোর করছো মিজান? তুমি তো জানো ছোট থেকেই আমি একা ঘুমোতে পারি না। রিমিও ঘুমিয়ে আছে, আঙ্কেল আন্টিও ঘুমিয়ে আছে, তো রাতে ওদেরকে ডিস্টার্ব করি কিভাবে বলো? এই মেয়েটা ইচ্ছে করেই ড্রামা করছে। ও একা থাকতে পারবে, তুমি চলো আমার সাথে। এই বলে মিজানকে নিয়ে ওর রুমে চলে গেল। আর আমি নির্বাক দর্শকের মতো ওদের দেখেই যাচ্ছি। ছেলেটাকে চেঞ্জও করতে দিল না। দরজার দিকে তাকিয়েই রয়েছি, যদি মিজান একটি বার আসে আর বলে
অবন্তী, আমি এসেছি, কিন্তু তা হবার নয় মরীচিকা। আজ সেদিনের মায়ের বলা কথাগুলো খালি আমাকে ভাবাচ্ছে। আচ্ছা, মিজান কি আমার থেকে দূরে চলে যাবে? কথাটা ভাবতেই শরীরটা শিরশিরিয়ে উঠল। দরজাটা বন্ধ করে বিছানায় শুতেই চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আচ্ছা, আমি কাঁদছি কেনই বা আমার চোখ দিয়ে এত পানি ঝরছে কেন? আজ সবকিছু থেকেও কাউকে হারানোর ভয় হচ্ছে কেন? সবাই কাছে আছে, তবুও আজ এত একা লাগছে কেন? আজ কাউকে নিজের কাছে পেতে ইচ্ছে করছে বলেই অবন্তী ইচ্ছে মতো কাঁদতে লাগল। সকালে ভোরে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হতে বেসিনের আয়নায় তাকাতেই দেখল চোখগুলো ফোলা ফোলা। কাল অনেক কান্নাকাটির জন্য চোখগুলো ফলে গেছে। অবন্তী নিজের চোখগুলো আস্তে আস্তে ম্যাসাজ করছে, যেন বোঝা না যায়। তারপরই দরজায় করাঘাত। অবন্তী গিয়ে দরজা খুলে দেখে মিজান দাঁড়িয়ে আছে। দুজন দুজনার দিকে তাকিয়ে রয়েছে, যেন কতদিন হয়ে গেল কেউ কাউকে দেখেনি। হঠাৎ করেই মিজান অবন্তীকে বলল, কি ব্যাপার অবন্তী, তো সকালে উঠে পড়লে তুমি? হ্যাঁ, না মানে নামাজ পড়ব বলেই উঠেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একদম ঠিক আছি। কেন? না, তোমার চোখগুলো ফোলা ফোলা লাগছে। ওহ, কাল একটু ঘুমুতে দেরি হয়েছে তাই। ওহ, তো আমাকে কি দরজার বাইরেই দাঁড় করিয়ে রাখবে? একটা মুচকি হাসি দিয়ে। না না, ভিতরে এসো, তোমার ঘরে তুমি আসবে, তে আমার জন্য কেন বাইরে দাঁড়িয়ে থাকবে? তখনই কুহু মেয়েটা চিৎকার করতে করতে হাজির। মিজান, মিজানেই যে মিজান, তুমি এখানে? যেই একটু আমার চোখ দুটো লেগেছে সেই তুমি এখানে চলে এলে। এই যে অবন্তী, তোমাকেও বলছি। আমি জানি মিজান তোমার হাজবেন্ড, তাই বলে কি মিজানের উপর আমার কোনো অধিকার নেই? নিশ্চয়ই তুমি রাতে অনেক মেসেজ আর কল করেছ, তাই নাজার জন্য মিজান এত সকালে উঠে এসেছে। কি বলছো কুহু? আমি তো মিজানকে কোনো কল বা মেসেজ করিনি। চুপ করো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমাদের মতো কিছু বাঙালি টিপিক্যাল মেয়ে আছে যাদের হাজবেন্ড তাদের পুরনো বান্ধবীদের সাথে কথা বললেই তোমরা ভাবো হয়তো তোমার হাজবেন্ডকে আমরা কেড়ে নিচ্ছি। কি লো মেন্টালিটি তোমার অবন্তী, এই কথাটা মনে রেখো। তোমার থেকে মিজানের উপর অধিকার আমার বেশি। 2 দিন তো হলো এই বাড়িতে এসেছো, আর আমি ছোট থেকেই থাকি, প্লাস বড় হয়েছি এই বাড়িতে। কি হচ্ছে কুহুসকাল সকাল কি শুরু করলে? অবন্তী আমাকে কোনো কল মেসেজ করেনি। হয়েছে হয়েছে, বউয়ের হয়ে তোমাকে গান গাইতে হবে? নাকাকে যে কি বলে ধমিয়ে রাখতে হয় তা আমার জানা আছে। চলো তো আমার রুমে। কেন, এই তো এলাম। তুই কি ভুলে গেলি কাল রাতে বাথরুমের কথা? আজ তুই দাঁড়িয়ে থাকবি, আমি ফ্রেশ হব, চল। টানতে টানতে আর এই মেয়েটার জন্যই সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হলো। বিড়বিড় করে বলতে বলতে মিজানকে নিয়ে চলে গেল। আমি চুপ মেরে দেয়াল ঘেঁষে ঘেঁষে ফ্লোরে বসে পড়লাম। কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে এগুলো? হ্যাঁ, হবেই না কেন? মিজানকে তো আমি কম অবহেলা, কম অপমান করিনি। এগুলো হয়তো আমার প্রাপ্য ছিল। কাউকে কষ্ট দিলে কষ্ট পেতে হয়, আমিও পাচ্ছি, কিন্তু কতদিন? তারপর নামাজ পড়ে রান্নাঘরে গেলাম, দেখি আন্টি নাস্তা তৈরি করছে। আমি আন্টির সাথে কাজে হাত লাগাতেই, অবন্তী, মা এত সকালে রান্নাঘরে কেন? আমি তো পারবো সব করতে, তাছাড়া জরিনা তো আছেই সাহায্য করার জন্য। না আন্টি, এটা তো আমার দায়িত্ব। আন্টি একটা মুচকি হাসি দিয়ে আমার কাছে এসে মাথাটা বুলিয়ে দিল। মনটা খারাপ। না আন্টি, ভালো। তাহলে চেহারাটা এমন কেন দেখাচ্ছে? রাতে ঘুম তেমন হয়নি তো তাই? সত্যি তো? হ্যাঁ আন্টি, সত্যি। আচ্ছা, তোমার আঙ্কেল মিজান সবাই এখনই চলে আসবে, যাও এই নাস্তাগুলো টেবিলে রেখে আসো। আমি একে একে সব খাবার টেবিলে রাখতেই সবাই চলে এলো। এ কি অবন্তী নাকি তা? মা কি কি তৈরি করেছ? না আঙ্কেল, সবকিছু মা করেছে, আমি তো টেবিলে রাখছি। তখনই কুহু এসে বলতে লাগলো, কি মেয়ে এনেছ দেখো, আর মিজান তোকেও বলছি।
বউকে এত মাথায় তুলে রাখিস না, দেখতো আন্টি তোর বিয়ের আগেও যেমন কাজ করতে এখনো তাই করছে, তাহলে তোকে বিয়ে করিয়ে কি লাভ হলো বলতো? তুই থামবি? হ্যাঁ হ্যাঁ, বউকে নিয়ে কিছু বললেই হলো। কোনো কিছুই বলা যায় না। তা কুহু, কাল রাতে কখন বাসায় এলে? তোমাদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লাম আঙ্কেল। ওফ, কি বলবো তোমায়, কাল কত আনন্দ যে করেছি। কতদিন পর আইসক্রিম, ফুচকা, চটপটি আরও অনেক কিছু খেয়েছি, গাড়ি দিয়ে এখানে সেখানে ঘুরেছি, পার্কে হেঁটেছি, কত মজা করেছি মিজানের সাথে, তাই তো রাত হয়ে গেছে। দেখেছ মা ভাইয়া কত খারাপ ভাবিকে আমাকে রেখে শুধু কুহু আপুকে নিয়ে এত ঘুরল কেন? আমাদের নিয়ে গেলে কি হতো রিমি? কেন সোনা, হিংসে হচ্ছে? ওকে, নেক্সট টাইম তুমি আমি আর মিজান লং ড্রাইভে যাব। কুহু, কেন রে, তোরা যাবি আর আমার ছেলের বউকে নিবি নাও কেন? একা একা বাসায় থাকবে, বিয়ের পর তো ওরা একসাথে কোথাও যেতে পারল না। আন্টি, রাখো তো আন্টি, কি যে বলো না? অন্তিকে সাথে নিয়ে যেতে বলছো? ওকে নিয়ে গেলে তোমার সংসার সামলাবে কে? ওর কোথাও যাওয়ার দরকার নেই, ও বাসায় থাকলেই ভালো, তোমার সাথে থাকবে। তাছাড়া তোমাকে দেখার ও তো একটা মানুষ লাগে নাকি? কুহু, আমি চুপচাপ যার যেটা প্রয়োজন সেটা দিয়ে যাচ্ছি। মিজান কোনোরকম খেয়েই বেরিয়ে গেল। রিমি নাস্তা সেরে কলেজে চলে গেল। এদিকে এক এক করে সবাই চলে গেল, কিন্তু কুহু মেয়েটা ছাড়া। আমি টেবিলের খাবার গোছাচ্ছি, মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। প্লেটগুলো হাতে নিয়ে রান্নাঘরে যেতেই, এই অবন্তী শুনো। হুমম, আমায় বলছ? মাই গ, তুমি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না। বলো, কেন, তোমার কি তারা আছে নাকি? দেখছ না এগুলো পরিষ্কার করছি। দেখো, আমায় কাজ দেখাতে এসো নাই না কাজ, তার আবার বাহানা। সত্যিই মিজান যে কি করে তোমাকে ট্রলারেট করে আল্লাহই ভালো জানে। আই হোক, আমাকে কিছুক্ষণ পর ঠান্ডা এক গ্লাস অরেঞ্জ জুস আর কিছু চিকেন ফ্রাই করে দিও তো। ঠিক আছে, আর শুনো, অলিভ অয়েল ইউজ করবে। আচ্ছা, আমি কিন্তু এখানে আসতে পারবো না, তুমি আমার রুমে দিয়ে আসবে। কথাটা শেষ করেই চলে গেল। আমি প্লেটগুলো পরিষ্কার করে ফ্রিজ থেকে চিকেন নামিয়ে রাখলাম। তখনই বুয়া এসে বলল, আফা গো, আপনার ফোনে গান বাজতাছে। গান বাজছে কি? আমি তো মিউজিক প্লে করিনি। হ আফা, গান বাজে, কিছুক্ষণ বাইজ্জা আবার বন্ধ হইয়া যায়। তাহলে কি কেউ কল করেছে নাকি? হ হ আফা, ওইটাই। তুমি ধরলে না কেন? আমার ডর করে রে আফা, যদি টিপ লাইগা নষ্ট হয়ে যায়। আমি তো আপনাগো মতন শিক্ষিত না, কিছুই তো বুঝি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিকেনটা পানিতে ভিজিয়ে রাখো, আমি এখনই আসছি। বলেই রুমে চলে গেলাম। গিয়ে দেখি মিজানের কল, তাও 25 বার। আমি তো পুরাই অবাক, মিজান এতবার কল করেছে, কিন্তু কেন কিছু হলো না তো। যেই কল ব্যাক করতে যাব সেই কুহুর ডাক, অবন্তী অবন্তী। ফোনটা বিছানায় রেখেই রান্নাঘরে ছুটে গেলাম। কি হয়েছে কুহু? এই যে অবন্তী, তুমি তো ভালোই কাজে ফাঁকি দিতে পারো। আমি তো তোমাকে বলেছিলাম আমার জন্য কিছু তৈরি করতে, তুমি তা না করে বুয়ার হাতে সব দায়িত্ব গুছিয়ে দিয়ে রুমে চলে গেলেও কি বুঝবে অলিভ অয়েল কোনটা কতটুকু দিতে হয়? দেখো কুহু, আমি বুয়ার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দিয়ে যাইনি। আমার একটা ফোন এসেছিল, তাই বুয়াকে শুধু বললাম চিকেনটা ভিজিয়ে রাখতে। ফোন কিসের ফোনকার? ফোনকার সাথে এত কথা বলো তুমি? যা, সকালে তেমন কিছু খাওয়া হয়নি, তাড়াতাড়ি খাবারটা আমার রুমে দিয়ে যাও। বলেই হনহন করে রে মুখে একরাশ বিরক্তি নিয়ে চলে গেল, কিছু বলার সুযোগই দিল না। কি গো আফা, আপনারে এত্যাদি কথা শুনাইয়া গেল, আপনি তো কিছুই কইলেন না। বুয়ার কথার ওর না দিয়ে কোনোরকম ভাবে বানিয়ে কুহুর রুমে নিয়ে গেলাম। আল্লাহ, তুমি তাহলে এসেছো, দাও দাও খাবারটা আমার সামনে এগিয়ে দাও। টেবিলে রাখার সাথে সাথে ও একটা পিস ধরতেই ছেকা খেল। ওহ মা, গোরাগের দৃষ্টিতে তাকিয়ে, কি ব্যাপার অবন্তী, এগুলো যে গরম, তুমি তো আমায় বলনি।
কেন কুহু, তুমি কি দেখতে পাচ্ছ না খাবারগুলো থেকে গরম হাওয়া বের হচ্ছে? তারপর আস্তে আস্তে একটা মুখে দিল দিয়েই। ওয়াক তুছি, এটা কি বানিয়েছ? এটা কোনো ফ্রাই হলো নাকি? প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। তখনই মা বুয়া রুমে আসে। কি হলো অবন্তী? কিসের শব্দ? ফ্লোরে তাকিয়ে দেখে চিকেনের প্লেটটা পড়ে আছে, আর চিকেনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আন্টি অবাক হয়ে, কে করলো এসব? আমি আন্টি, তোমার ছেলের বউকে বলেছিলাম একটু ফ্রাই করতে, দেখো কি করেছে, একটুও মুখে দেওয়ার মতো নয়। কুহু আন্টি আমার কাছে এসে আমার হাত আর চেহারা দেখাচ্ছে। কি হলো আন্টি, তুমি তোমার ছেলের বউকে না বকে তার হাত চেহারা দেখাচ্ছ কেন? তখনই আন্টি কুহুর দিকে তাকালো। কেন কুহু, তোমার চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছে হয়েছিল তো জরিনাকে বলতে পারতে। আন্টি, আমি কেন জরিনার হাতের খাবার ভাবো? ও তো নোংরা। কুহু আচ্ছা ঠিক আছে, জরিনার হাতে যখন খাবেই না তাহলে আমায় বলতে, আমি তৈরি করে দিতাম। তুমি অবন্তীকে কেন বললেও কি কখনো রান্না করেছে? সবে তো মায় লেখাপড়া থেকে বিরতি নিল, আর কখনো তুমি অবন্তীকে কিছুর জন্য অর্ডার করবে না। আর অবন্তী, তোমাকে বলছি, এই যে চিকেনগুলো ভেজেছ যদি হাতে ছিটে পড়ত তখন মিজানকে আমি কি বলতাম? ছেলে তো সোজা বলেই দিতমা, তোমাকে বলে গেলাম অবন্তীকে দেখে রাখতে, আর তুমি ওকে রান্নাঘরে পাঠিয়েছ, কি জবাব দিতাম ছেলেকে আমি? মিজান প্রতিদিন অফিস যাওয়ার সময় অবন্তীকে দেখে রাখার কথা বলে যায়। আর হে অবন্তী, মিজান তোমাকে কখন থেকে কল করতেছে, তুমি ফোন ধরছ না কেন? না পেরে চিন্তায় ছেলেটা আমায় কল করছে। যাও তুমি, আমি দেখছি কুহুকে। তারপর আমি চলে এলাম রুমে। এসে দেখি ফোনটা বেজে চলেছে। রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে অস্থির ভারী আওয়াজ। এই অবন্তী, কই ছিলে তুমি? কখন থেকে কল করছি, শুনতে পাও না নাকি? ইচ্ছে করে ধরছ না? কি হলো, কথা বলছ না কেন? আজ মিজানের কথাগুলো শুনতে অনেক ভালো লাগছে, ইচ্ছে করে শুনেই যাই। হঠাৎ ফোনে ভয়েসে ধ্যান ভাঙল। এই অবন্তী, কথা বলবে না? হ্যাঁ মানে একটু বিজি ছিলাম তাই কলটা রিসিভ করতে পারিনি। কেন, কি নিয়া বিজি ছিলা? হুম, আহ, সব কথা শুনতে হবে নাকি? বলো, কি জন্যে কল করছ? কেন, আমি কি তোমাকে কল করতে পারি না? হ্যাঁ পারো তো। তাহলে এমনি? আচ্ছা ঠিক আছে, এখন এটা বলো মা কোথায়? কেন, আন্টি তো রুমেই আছে। আমি আমার মায়ের কথা নয়, তোমার মায়ের কথা বলছি। ওহ, মা তো একটু বাসায় গেছে। কই, আমায় তো বলল না। আসলে মা ভেবেছে তুমি একা মাকে যেতে দিবে না, তাই তোমাকে বলেনি। বাকি বাড়ির সবাইকে বলেই গেছে, একদিন থেকেই চলে আসবে। মায়ের মনটা ভালো ছিল না তাই আমিও মাকে বাধা দেইনি। আচ্ছাত্রী কথাও কে, আমি অফিস থেকে আসার সময় দেখা করে আসবে। এখন আপাতত ফোন করেই কথা বলে নেই। মায়ের কাছে কি ফোন আছে? হ্যাঁ আছে তো। ওকে, আচ্ছা রাখি। কেন, আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে তো। তাহলে কেটে দেওয়ার কথা কেন বললে? হুম, খেয়েছ তুমি? হ্যাঁ খেয়েছি। মিথ্যে বলছো অবন্তী, যাও ফোনটা রেখে খেয়ে এসো। আচ্ছা, এখন রাখি, একটা মিটিং আছে, সেটা শেষ করেই বাসায় ফিরবাল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে অবন্তী ফোনটা বুকে চেপে ধরে আছে। এই প্রথম মিজানের সাথে এত কথা বলল। বুকটা ধপধপ করছে, কেমন জানি লজ্জা লাগছে। ফোনটা কেটে কেন দিলে মিজান? তোমার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগছিল। তখনই দরজায় কেউ নক করছে। অবন্তী, মা আমি ভিতরে আসব? হ্যাঁ আন্টি আসুন। কি আন্টি, ভিতরে আসার জন্য পারমিশন লাগে নাকি? আপনি যখন তখন আমার রুমে আসতে পারেন, এর জন্য পারমিশনের প্রয়োজন নেই। আসলে তুমি তো কথা বলছো দেখি। আন্টির হাতে খাবারের ট্রে। কি আন্টি এগুলো? সকালের খাবার কতটা টাইম হয়েছে? হে, আমি তো জানতামই না তুমি খাওনি। মিজান কল করে এখনই তোমার রুমে খাবার নিয়ে যেতে বলল।
হা করো মা। না আন্টি, আমি নিজেই খেতে পারবো। না বাবা, তোমার হাতে খেতে হবে না, মিজান বলেছে আমাকে খাইয়ে দিতে। হা করো। তারপর আন্টি সবটুকু খাবার খাইয়ে দিয়ে রুম থেকে বেরুল। আজ অনেকদিন পর পেট ভরে খেলাম। মিজানের প্রতি শ্রদ্ধা যেন বেড়েই চলেছে আমার। কেমন একটা মায়া মায়া কাজ করে ওর প্রতি। কেন জানি খুব দেখতে ইচ্ছে করে ওকে। কেন জানি খুব কাছে থাকতে ইচ্ছে করে। ওই মেয়েটা যখন থেকে এসেছে তখন থেকেই মিজানকে কাছে পাওয়া, ওর সাথে কথা বলা যেন দূরসাধ্যে হয়ে গেছে। মিজান সত্যিই আমাকে ভালোবাসে, ও অনেক কেয়ার করে আমাকে, না হলে কেউ এভাবে কাউকে না। 11টা বেজে যাচ্ছে, যাই গোসল করে আসি। আলমারি থেকে একটা খয়েরি কালারের শাড়ি নিলাম, ম্যাচিং ব্লাউজ, বাথরুমে চলে গেলাম। টাওয়ালে চুল পেঁচাচ্ছি, তখনই দরজায় করাঘাত। এখন আবার আমার রুমে কে নক করছে। টাওয়ালটা ঠিক করতে করতে দরজাটা খুলেই অবাক। কি এটা আবার কিসের মধ্যে কি? দেখলাম মুখের সামনে বড় একটা গোলাপের ফুলের তোড়া, অনেক বড়, লাল, হলুদ, সাদা, গোলাপি কালারের সব গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো। কিন্তু কে নিয়ে আসল? মুখটা তো দেখা যাচ্ছে না, ফুলের তোড়াটা দিয়ে মুখটা আড়াল করে রেখেছে। কে কে আপনি? আস্তে আস্তে তোড়াটা সরাতেই দেখলাম মিজান। নিজের অজান্তেই মুখের কোণে একটু হাসি জমে উঠল। মিজান, তুমি এই সময়? তুমি তো বলেছ তোমার মিটিং আছে। হ্যাঁ, কিন্তু একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। মনে মনে অনেক খুশি লাগছে আমার জন্য। মিজান মিটিং ক্যান্সেল করে এতগুলো ফুল নিয়ে এসেছে, তাও আবার সারপ্রাইজ দিবে বলে। ওয়াও! ও কি করে জানলো এই কালারের গোলাপগুলো যে আমার খুব ভালো লাগে? সত্যি লোকটাকে যতই দেখছি অবাক না হয়ে পারছি না মনে মনে। এই যে মিস অবন্থী, কোথায় হারিয়ে গেলে? আমাকে ভিতরে আসতে দিবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। মিজান ভিতরে এসে রুমের কোণে ফুলের তোড়াটা রাখল। অবন্তী, হ্যাঁ, আমাকে আলমারি থেকে ব্ল্যাক পাঞ্জাবিটা দাও তো। আমি আলমারি থেকে পাঞ্জাবিটা বের করলাম। বাহ, খুব সুন্দর তো পাঞ্জাবিটা। মিজান, এটা কে পরবে? কেন, আমি পরলে কি খুব খারাপ দেখাবে? না না, খারাপ দেখাবে কেন? তোমাকে খুব ভালোই দেখাবে। পরিহাস করছো না অবন্তী? কেন মিজান, তোমার হঠাৎ এটা কেন মনে হলো? না মানে, তোমার তো কালো রং, কালো মানুষ একদমই পছন্দ না, তাই বললাম আর কি। কথাটা শুনে কি ওর দিক খুঁজে পাচ্ছিলাম না। দাও পাঞ্জাবিটা। মিজানের হাতে পাঞ্জাবিটা দিতেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি ভাবছি মিজান আজ এত এক্সাইটেড কেন? আর এত সুন্দর ফুলগুলোই বা কেন আনলো? ওহ, ও তো বলেই দিয়েছে সারপ্রাইজ দিবে। ও আমাকে কিছু দিতে চায়, তখনই কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। হঠাৎ মিজান বেরুতেই ওর দিকে তাকিয়ে আছি। কত সুন্দর লাগছে এই কালো পাঞ্জাবি, তেমনে হয় তাকিয়েই থাকি। অবন্তী! মিজানের ডাকে হুঁশ ফিরল কি? চিরুনিটা কোথায় রেখেছ? এই তো বিছানায় পড়ে আছে, আমি দিচ্ছি নাও। মিজান চুলগুলো আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক কালো আর খুব সফট। চুলগুলো দেখলেই মন চায় একটু টেনে দেই। ঠাসা ঠাসা আর্মি কাটিং চুলগুলো, খুবই সুন্দর দেখায় ওকে। তখনই ফুলগুলো নিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। আমার তো বুকটা ধপধপ করছে। আমিও অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি কখন ফুলগুলো আমার হাতে দিবে আর আমি ফুলের ঘ্রাণ শুঁকব। অবন্তী, ফুলগুলো কেমন হয়েছে বললে না তো? চোখগুলো নিচে নামিয়ে, খুব সুন্দর মিজান। তাই? হুম। চলো আমার সাথে। কোথায়? কেন বললাম না সারপ্রাইজ দিব? আমাকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল। দেখলাম ওখানে মা, বাবা, রিমি সবাই বসে আছে। আমাদের একসাথে আসতে দেখে সবাই খুশিই হল। কি রে মিজান, আর কতক্ষণ বসে থাকব? এই তো বাবা হয়ে গেছে।
তোমরা সবাই আর একটু ওয়েট করো, আমি এখনই আসল মানুষটাকে নিয়ে আসছি বলেই রিমির রুমের দিকে ছুটে গেল। ভাবি ভাইয়ার আজ কি হলো বলো তো, সেই কখন থেকে বসিয়ে রেখেছে, কি প্ল্যান করেছ তোমরা? যা মা বাবাকে না হয় বাদই দিলাম, আমাকেই বলছো না? রিমি, দেখো রিমি, সত্যিই বলতে আমিও জানি না তোমার ভাইয়া কি করতে চাইছে, আমাকে তো বলল সারপ্রাইজ আছে, এখন সেটা কি করে বলি তোমায়। তখনই ঘুমন্ত কুহুকে টেনে নিয়ে এলো মিজান। আরে কি হয়েছে বলো না কেন, আমাকে ঘুমের থেকে তুলে নিয়ে আসলি? ছাড় তো কুহু, তুই চুপ করবি, যা করছি চুপচাপ দেখ, তোর কোনো কথা না বললেও চলবে। আয় এখানে, এখানে চুপ করে দাঁড়াবি একটু, ও নড়বি না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। নে এবার চোখ বন্ধ কর। কেন? তোকে করতে বলছি তাই করবি? কিন্তু, কোনো কিন্তু না, তাড়াতাড়ি চোখটা বন্ধ কর। কুহু চোখ বন্ধ করতেই মিজান সেই ফুলের তোড়াটা বের করে এনে কুহুর সামনে দাঁড়াল। নে এবার চোখটা খুল। কুহু চোখটা খোলার সাথে সাথেই মিজান বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার কুহু, হ্যাপি বার্থডে দুই ইউ। এই যে বার্থডে গার্ল, তোর পছন্দের লাল হলুদ গোলাপি সাদা গোলাপ ফুল। ওহ মাই গো, আমার তো একটুও মনে ছিল না। তোরোর এখনো মনে আছে আমার জন্মদিনের কথা? মিজান বাবা, এটা কিন্তু তুমি ঠিক করো নি, আমাদের বললে আমরাও তোমার সাথে মিলে কুহুকে সারপ্রাইজ দিতাম। বাবা, একদম ঠিক বলেছ বাবা, ভাইয়া যা করেছে একটুও ঠিক করেনি। আসলে কি জানো বাবা, ভাইয়া ইচ্ছে করেই আমাদের কাউকে জানায়নি, সব ক্রেডিট ভাইয়া একাই নিতে চায়। রিমি, থাক থাক, যা হওয়ার হয়ে গেছে, আমি বরং একটু পায়েস বসাইয়তি হোক, কুহুর জন্মদিন বলে কথা, একটু মিষ্টিমুখ তো করতেই হবে। আমি রান্নাঘরে। মা, না মা, এখন তোমার কথাও যাওয়া হচ্ছে না। মিজান, কেন রে, এখন আবার কি করবি? মা, কেন, কুহুর আজ জন্মদিন আর ও কেক কাটবে না? তা কি হয় নাকি? তারপর মিজান টেবিলে সবাইকে নিয়ে গেল। টেবিলটা দেখে সবাই অবাক। টেবিলে সাজানো চকলেট কেক, কতগুলো বক্স গিফট, ফরেইনার চকলেট বক্স, চারদিকে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। কুহু মিজানকে জড়িয়ে সবার সামনে একটা মিজানের গালে একটা চুমু দিয়ে দিল। মিজান মিজান মিজান, কি বলবো তোমায়, আমি খুব 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 খুশি। তুমি এত কিছু অ্যারেঞ্জ করলে কখন? সব কিছু একা করেছ তাই না? খুব কষ্ট হয়েছে তোমার আমার জন্য, এত কষ্ট কেনই বা করতে গেলে? মিজান, কুহু, কাছের মানুষদের জন্য কিছু করাটা আনন্দের, কষ্টের নয়, বুঝলি? এবার আমায় ছাড় আর কেকটা কাট। কি হলো অবন্তী, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, এখানে এসো, কুহুর পাশে এসে দাঁড়াও। না না, আমি এখানেই ঠিক আছি। অবন্তী, আরে মিজান, তুই বুঝচ্ছিস না কেন? তুই আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছিস, তাই হয়তো তোর বউ জেলাস ফিল করছে। হা হা হা। কুহু, আমার বৌমা একদমই এমন না, আমার বৌমা সবার থেকে আলাদা। এসো তো অবন্তী, মা কেকটা কেটে আমার রুমে এসো, কথা আছে। সবাইকে নিয়ে কুহুহু কেকটা কেটে ফার্স্ট মিজানকে খাইয়ে দিল, তারপর আমঙ্কেল আন্টি রিমিকে খাইয়ে দিল, তারপর কুহু অবন্তীকে বলল, এই যে অবন্তী, তুমি কি কেক খাবে? এটা কেমন কথা হলো কুহু? সবাই খেয়েছে, অবন্তী কেন খাবে না? মিজান, না মানে তুই যেভাবে ভাবছিস আমি কিন্তু সেভাবে বলিনি। আমি ভেবেছি হয়তো ডায়েট করে তাই। না অবন্তী ডায়েট করে না, যা ওকে খাইয়ে দিয়ে আয়। মিজান, থাক, আমাকে নিয়ে তোমরা দুজনজন ঝগড়া করো না প্লিজ, আমার এমনিতেই কিছু খেতে ইচ্ছে করছে না। আন্টি চলো, তোমার রুমে কি যেন বলবে? মিজানের মা মনটা খারাপ করে, হে মা চলো আমার রুমে। শুনো, আমি একটু আসছি বাইরে থেকে। মিজানের বাবা, কেন গো এই অবেলা তুমি আবার কোথায় যাবে? মা, এখানেই এসে বলছি। মিজানের বাবা অবন্তীর মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেল। অবন্তী আর আন্টি রুমে গিয়ে দরজাটা লক করে। আয় মা, অবন্তী এখানে বসো। জি আন্টি বলো। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে মা? আমাদের মধ্যে মানে আন্টি, বুঝলাম না।
মিজানের সাথে তোমার কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়েছে? মাথাটা নিচু করে বসে আছি আর ভাবছি কি ওর দিব আন্টিকে। কি হলো মা, অবন্তী কিছু বলছো না যে? না আন্টি, আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই আছে, এই নিয়ে তুমি চিন্তা করো না। সত্যি তো? হ্যাঁ আন্টি। যাক, ভালো থাকলেই ভালো, কিন্তু মা তোমাকে কিছু কথা বলে যাই সব সময়, তো এই কথাগুলো বলার জন্য থাকবো না। শুনো অবন্তী, নিজের যা আছে তা নিজের কাছে আঁকড়ে ধরে রাখবে, হোক না সেটা যাই। নিজের জিনিস তো নিজেরই, তাই না? এই সংসার একসময় আমার শাশুড়ির ছিল, অনেক কষ্ট করে সবাইকে খুশি রেখেছি, মাঝে মাঝে তোমার শ্বশুরের সাথে রাগও করেছি, কিন্তু পরে ভাবি আমি কার সাথেই বা রাগ করছি, এরাই তো আমার সংসারের ইম্পর্ট্যান্ট পার্ট, যাকে ছাড়া সংসার নামক শব্দটাই বেমানানা। এই সংসার আমার হয়েছে, আমার কথা মতো সবাই চলে, কারণ আমার সন্তান এবং আমার স্বামীর আস্থা বিশ্বাস আমার উপর সবসময় রয়েছে। আমার সন্তান জানে তার মা কেমন, আমার স্বামী জানে আমি কেমন, দুই দিক থেকেই আলাদা আলাদা দায়িত্ব আমি পালন করে এসেছি। ছেলে মেয়েকে শাসনে নয়, ভালোবেসে বুঝিয়েছি, আর স্বামীকে স্বামীর বিপদ আপদ সবসময় পাশে থেকেছি, ভরসা দিয়েছি। শুনো মা, এই সংসার তোমার, তুমি এটাকে নিজের মতো করে লালন পালন করবে, তাহলে দেখবে সংসারের প্রত্যেকটা মানুষ তোমার উপর ভরসা করবে, তোমার কাছে ভালো কিছু আশা রাখবে। এখন তুমি যদি নিজে থেকেই সবকিছু ছেড়ে দাও, তাহলে তো বাইরে কেউ এসেই তোমার উপর নাকছাড়া দিতেই পারবে। তুমি এখন এই সংসারের বউ, একদিন মাও হবে, তাই বলছি নিজের সংসার নিজে দেখে রাখো। একটা কথা মনে রাখবে মা, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, তাই সময় থাকতে তোমার নিজের অধিকার নিজে বুঝে নাও, বুঝলে তো মা? আন্টির কথাগুলোর বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর ঠিকই তো বলেছে আন্টি। তখনই বাবার ডাকো, অবন্তী অবন্তী বলে ডাকছে। মাঝে মাঝে আঙ্কেলের ডাকটা আমার বাবার মতো শোনায়। আন্টি আর আমি দরজাটা খুলে ড্রয়িং রুমে গিয়ে দেখি আঙ্কেলের হাতে কয়েকটা প্যাকেটে। কি আঙ্কেল এই সময় আবার কি নিয়ে আসল? এই যে অবন্তী মা, কখন থেকে ডাকছি, তাড়াতাড়ি ধরো, এগুলো বুঝতে হবে তো। তোমার আঙ্কেলটা এখন বুড়ো হয়েছে, আগের মতো শক্তি আর গায়ে নেই বলেই হা হা করে হেসে দিল। আমি প্যাকেটগুলো হাতে নিয়ে টেবিলে এক এক করে রাখছি আর বলছি, কি এনেছো আঙ্কেল? খুলেই দেখো না আঙ্কেল। একটা প্যাকেট খুলে দেখি কেকারেকটার মধ্যে অনেকগুলো ফরেইনার নানার রকম ফ্লেভারের চকলেট। আরেকটা মধ্যে দেখলাম মিষ্টি কালারের একটা শাড়ি, খুবই সুন্দর ছিল, আর একটা মধ্যে একটা থ্রি পিস। তখনই রিমি, মিজান আর কুহুও চলে আসল। আঙ্কেল, তুমি এত কিছু কার জন্য নিয়ে এসেছ? অবন্তী। এর মধ্যেই কথার মাঝখানে কুহুর ওর। কেন অবন্তী, তুমি কি ভুলে যাচ্ছ যে আজ আমার জন্মদিন? নিশ্চয়ই আঙ্কেল আমার জন্য এগুলো নিয়ে এসেছে, তাই না আঙ্কেল? কুহু। না কুহু, এগুলো তোমার নয়, এগুলো সব অবন্তীর জন্য, তোমাকে তো মিজান যা দেওয়ার দিলই, তাই না? তখনই কুহুর মুখে যেন এক আকাশ মেঘ জমে আছে। কেন আঙ্কেল, এগুলো হঠাৎ আমার জন্য আনলে কেন? অবন্তী। কেন আনবো নাতক্ষণ সবাই কেক খেলো আমার মেয়েটা ছাড়া, আগে যদি জানতাম সেই কেকের ভাগ তুমি পাবে না, তাহলে সেই কেক আমি কখনো খেতে পারতাম না। খেয়ে যখন ফেলেছি বের তো আর করতে পারবো না, কিন্তু হ্যাশিওর ছিলাম যে এই একটা কেক যদি আমার অবন্তী মাকে না খাওয়াই, তাহলে আমার পেটের কেক হজম হবে না, তাই নিয়ে এলাম আঙ্কেল। একদম ঠিক করেছ, তখন কেকটা খেয়ে আমারও খারাপ লাগছিল, আমরা সবাই খেয়েছি, শুধু মেয়েটাই খেলো না আন্টি। বাহ, চলো ভাবি তাড়াতাড়ি কেকটা কাটি। রিমি। না রিমি, তুমি কেকটা কাটো, আমি রান্নাঘর থেকে প্লেট নিয়ে আসছি। কিন্তু রিমি ছাড়ার পাত্রী না, আমাকে টেনে টুনে নিয়ে কেকের সামনে দাঁড় করালো। আমি কুহুকে ডাকলাম, কিন্তু ওর তেমন সাড়া দিল না, না করে দিল। আমি রিমি আন্টিকে নিয়ে কেকটা কাটলাম, রান্নাঘর থেকে প্লেট এনে কেক কেটে প্লেটে রাখলাম। আঙ্কেল, আন্টি, রিমি, মিজানকে কেক দিলাম, কুহুকে দিতে যাব প্রথমবার মানা করলেও 2 বার প্লেটটা হাতে নিল। আমার চকলেট কেক খুব পছন্দ, এটা শুধু বাবা আর মা জান, তা অনেকদিন পরে কেকটা দেখে চোখে জল চলে আসলো।
আড়াল করতে গিয়েও পারলাম না। আঙ্কেল আমার পাশে এসে আমার মাথায় আলতো ছোঁয়ায় বুলিয়ে দিল, মনে হচ্ছে যেন বাবার ছোঁয়া। মনটা যেন আরো কেঁদে উঠল। কিরে মা, কাঁদছিস কেন? বাবার কথা মনে পড়ছে। তখনই আঙ্কেলের বুকে মাথাটা গুজে কাঁদতে লাগলাম। আঙ্কেল মাথাটা বুলিয়ে দিচ্ছে আর বলছে, কেঁদো না মা। কেন? আমি কি তোমার বাবার স্থানটা নিতে পারবো না? যা, এটা ঠিক তোমার বাবার মতো বাবা হয়তো আমি হতে পারবো না, কিন্তু হ্যাঁ হওয়ার চেষ্টা করব। আমি কি আমার অবন্তী মায়ের মুখ থেকে বাবা ডাক শুনতে পারবো না? তখনই আঙ্কেলকে বাবা বলে ডাকলাম। দেখলাম বাবার চোখে জল, আন্টিও কাঁদছে। এই শুধু বাবাকে বাবা বললেই হবে না, আমাকে মা বলে ডাকতে হবে। এই বলে মাও আমাকে জড়িয়ে ধরল। তারপর বাবা আমাকে কেক খাইয়ে দিল, তারপর মা, তারপর রিমি খাইয়ে দিল। এতগুলো কেক খেয়ে পেটটা মনে হয় ফেটেই যাবে। তারপর রিমি আর আমি চকলেটগুলো ভাগ করে নিলাম। কুহু এই চকলেট খাবে না, এর থেকে ভালো চকলেট নাকি তার কাছে আছে। যাই হোক, বাবা শাড়ির প্যাকেটটা আমাকে আর থ্রিপিসের প্যাকেটটা রিমির হাতে তুলে দিল। তখনই কুহু বলে উঠল, আঙ্কেল আমার জন্য কি এনেছ? বাবা বলল, দেখো কুহু মা, তুমি তো অবন্তীর মতো শাড়ি আর রিমির মতো থ্রিপিস পরো না, তুমি তো ওয়েস্টার্ন ড্রেস পরো, যেগুলো কিনার অভিজ্ঞতা আমার নেই। তাই তোমার জন্য আনিনি। তুমি যখন বাইরে যাবে আমার থেকে একটা কার্ড নিয়ে যেও, কেমন? তারপর আর কুহু কিছু বলল না। তারপর সেখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম। শাড়িটা ড্রয়ারে রেখে ফ্রেশ হয়ে জানালায় তাকাতেই দেখি বড় একটা চাঁদ উঁকি মেরে আছে। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই মনটা আনন্দে নেচে উঠল। পুরো চাঁদটা দেখার জন্য বাড়ির ছাদে উঠলাম। বাহ, কত সুন্দর চাঁদনি স্তব্ধ পরিবেশ। চাঁদের আলোয় সব আলোকিত হয়ে গেছে, তার উপর আবার ছাদে বেলি ফুলের ঘ্রাণ। সত্যিই পরিবেশটা খুবই রোমান্টিক। এমন সময় মিজান পাশে থাকলে মন্দ হতো না, কিন্তু সে তো তার বান্ধবীকে নিয়ে ব্যস্ত। তাই আনমনেই একটা গান বারবার মনে পড়ছিল। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তোমায় ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও, তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। রবীন্দ্রনাথ ঠাকুর। তখনই পিছন থেকে, বা হবন্তী, তুমি যে এত ভালো গান গাও, জানতাম না। অনেকদিন পর তোমার সুরে গানটা শুনে খুব ভালো লাগছে। তা এত রাতে তুমি ছাদে আছো, আর আমি তো তোমাকে পুরো বাড়ি খুঁজে তারপর ছাদে এলাম। কতটা টেনশনে ছিলাম তুমি জানো। তখনই অবন্তী হেসে দিল। মিজান অবাক হয়ে, অবন্তী তুমি হাসচ্ছ যে? না, এমনিই হাসি পেল। কেন, আমি কি হাসির কথা বলেছি? না মানে আমার জন্য যে তোমার চিন্তা হয় সেটা ভেবেই একটু হাসলাম আর কি। যাই হোক, হঠাৎ ছাদে কেন? আসলে জানালায় চাঁদের আলো দেখতেই চাঁদটা দেখার লোভ হচ্ছিল তাই। তারপর নিস্তবতা, কারো মুখে কোনো কথা নেই। দুজনেই অপলক দৃষ্টিতে চাঁদটা দেখেই যাচ্ছে। তখনই নীরবতা ভেঙে অবন্তী মিজানকে বলল, মিজান তুমি কি এটা জানো, অবহেলার মাত্রাটা যখন বেড়ে যায় তখন ভালোবাসার ইচ্ছাটাও দিন দিন হারিয়ে যায়। কথাটা শোনার পর মিজান আমার দিকে তাকিয়ে রইল। মানে কথাটা কি আমায় মিন করে বললে নাকি অবন্তী? কেন, তুমি ছাড়া তো এখানে কাউকে দেখছি না মিজান। ওহ, কিন্তু হ্যাঁ, কথাগুলো আমার খেয়ে বেমানান। তোমার খেয়েই মানায়, তুমি তো আমাকে শুরু থেকেই অবহেলা করেই চলেছ। হ্যাঁ, অবহেলা করেছিলাম, তাই বলে কি তুমি এখন তার প্রতিশোধ নিবে? মানে কি বলতে চাইছ অবন্তী? অবন্তী কিছু বলতে যাবে তখনই কুহুর আগমন। এ কি মিজান, তুই এখানে কি করছিস? কুহু
আরে কাল তোর জন্মদিন উপলক্ষে বাসায় একটা ছোটখাটো পার্টি রেখেছি, সেটাই অবন্তীকে বলতে আসলাম। মিজান: বাহ, আমার জন্মদিন, আমার জন্য পার্টি দিবি, আর সেই কথাটা আমাকে না বলে তোর বউকে আগে বলছিস? সত্যি মিজান, তুই বউ পাগল হয়ে গেছিস। চল তুই আমার সাথে আমার রুমে। কুহু: কিন্তু তোর রুমে কেন মিজান? কেন মানে? কালকের জন্য প্ল্যান করব নাই বলে মিজানকে নিয়ে চলে গেল। দুচোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পড়ছে অবন্তীর। আজ ভেবেছিল সবকিছুর অবসান ঘটাবে, সবকিছু বলে মিজানের কাছে ক্ষমা চাইবে, সম্পর্কটাকে ঠিক করবে, কিন্তু তার হলো কই? আচ্ছা, ওই কুহু মেয়েটার সমস্যাটা কই? ও আমাকে আর মিজানকে একসাথে দেখতেই পারে না কেন? মিজান আমার কাছে আসলেই মেয়েটা টেনেটুনে ছেলেটাকে নিয়ে যায়, এমন কি রাতে ও শান্তি দেয় না? ও কি বুঝে না আমাদের স্বামী স্ত্রী মধ্যেও একটু সময় দরকার, একটু কথা বলার জন্য, একটু নিজের মধ্যে সময় কাটানোর জন্য? মেয়েটা কি সত্যিই বুঝে না, নাকি বুঝেও না বুঝার ভাব করছে? আজ অবন্তীর খুব রাগ লাগছে ওই কুহু মেয়েটার উপর। রাগে ক্ষোভে ছাদ থেকে নেমে রুমে এসে বাথরুমে চলে গেল। শাওয়ারটা ছেড়ে মাথাটা নিচু করে আছে, পানিগুলো ঝরঝরিয়ে অবন্তীর মাথা থেকে মুখে গড়িয়ে পড়ছে, আর একা একাই কথা বলছে। কেন কেন আমি মিজানের সাথে কুহুকে মেনে নিতে পারছি না কেন? মিজানকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না কেন? মিজানকে হারানোর ভয় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কেন কেন কেন? তাহলে আমি কি মিজানকে ভালোবেসে ফেলেছি? তাহলে কি মিজানকে আমি আমার স্বামীর অধিকার দিতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিজানকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি মিজানকে হারাতে পারবো না। আমি তো ভুল করিনি, যা করেছি ঠিক করেছি, কিন্তু মিজানের সাথে আমি যে দুর্ব্যবহার করেছি, ও কি আমায় ক্ষমা করবে? হ্যাঁ, ও আমায় ক্ষমা করবে। এই তো কালই আমি মিজানকে আমার মনের সব কথা জানাব, ওর পা দুটো ধরে ক্ষমা চাইব। চোখের জলগুলো মুছে নাহার দূরে নয়রাতটা শেষ হোক, তারপরই পার্টির পরে মিজানকে সব বলল। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ ধরে শাওয়ার নেওয়ার পর অবন্তীর মাথাটা এখন ঠান্ডা হয়েছে। শাড়িটা খুলেই অবন্তীর মনে হলো সে বাথরুমে আসার সময় কাপড় নিয়ে আসেনি। ক্ষণ রাগের মাথায় ছাদ থেকে নেমেই সোজা বাথরুমে চলে যায়। ওহ শিট, এখন কি হবে? আমি বাইরে বেরুব কিভাবে? অনেকক্ষণ ভেবে আচ্ছা, রুমে তো কেউ নেই, মনে হয় না মিজান এখন আর রুমে আসবে। না, বাবা যদি ও রুমে চলে আসেক্ষণ এই অবস্থায়। ছি ছি, আরে আমি এত ভাবছি কেন? মিজান কি পর নাকি? ও তো আমার 10টা না 5টা না একটা মাই হাজবেন্ড। মিজান যদি এই অবস্থায় আমায় দেখে নেও তাতে কি হয়েছে? বোকা আমি। এই বলে নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় মারল। তারপর সব খুলে খালি গায়ে টাওয়ালটা পেঁচিয়ে রুমে আস্তে আস্তে প্রবেশ করল। আর মনে মনে নিজেকে নিজেই প্রশ্ন করছে, আচ্ছা আমি নিজের ঘরে নিজে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হাঁটছি কেন? হায়রে অন্তি, তুই তো গেলি। আলমারিটা খুলে যেই শাড়িটা হাতে নিবে তখনই কারো আসার শব্দ, পিছনে তাকাতেই দেখল মিজান। আর হঠাৎ করে মিজান অবন্তীকে এভাবে দেখে নিজেই অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে অবন্তী তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে, সেদিকে মিজানের খেয়ালই নেই। মিজান অপলকভাবে অবন্তীকে দেখেই যাচ্ছে। এখানে অবন্তী টাওয়ালটা সামনে দিকে টানছে, আবার পায়ের দিকে নামাচ্ছে, আবার নিজেকে নিজেই জড়িয়ে ধরে আছে। মিজান 1 পা 2টা করে অবন্তীর দিকে এগুচ্ছে। অবন্তী চুপচাপ দাঁড়িয়ে আছে। আজ অবন্তী মিজানকে বাধা দিবে, না হোক না কিছু ভুল। না, এটা ভুল নয়, এটা তো প্রবীয়ে ভালোবাসা। অবন্তী খুব করে মিজানকে কাছে চাইছিল। মিজান অবন্তী পাশাপাশি দাঁড়িয়ে আছে, খুব কাছাকাছি। দুজনা দুজনের নিঃশ্বাস যেন দুজনেই অনুভব করতে পারছে। অন্তীর বুকটা ধরফর করছে। আস্তে করে চোখ বন্ধ করে দিল। অবন্তী ভাবছে মিজান তার ঠোঁটগুলো তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিবে, কিন্তু কিছুক্ষণ হয়ে গেল মিজান টাচ করছে না। নীরবতা ভেঙে অবন্তী চোখ খুলে তাকিয়ে দেখে মিজান রুমে নেই। সারা রুমে অবন্তী একা। দরজাটা লাগানো বাইরে থেকে
তার মানে মিজান আমাকে এভাবে রেখে চলে গেল কেন? আমি তো আজ ওকে নিজ থেকেই কাছে পেতে চেয়েছিলাম। দু চোখ ভরা জলার এক বুক ব্যর্থ আশা নিয়ে অবন্তী শাড়িটা পরে বিছানায় চুপ করে নিঃশব্দে কাঁদতে লাগলো আর অনুশোচনা করতে লাগলো কেন সে মিজানের সাথে খারাপ ব্যবহারগুলো করেছে, কেন সে বারবার মিজানকে ফিরিয়ে দিয়েছে, আমার জন্যেই এসব হয়েছে। এদিকে ছাদে গিয়ে মিজান একটা সিগারেট লাইট দিয়ে জ্বালিয়ে একটা লম্বা টান দিতেই কেসে উঠল। এর আগে কখনো মিজান ভুলেও এসবের নামও মুখে আনত না, সেই মিজান আজ সিগারেট খাচ্ছে। কলেজ থেকে শুরু করে বিজনেসম্যান সবাই মিজানকে জোর করেও সিগারেট খাওয়াতে পারেনি। বন্ধুরা মাঝে মাঝে মিজানকে টিচ করত, কেমন পুরুষ তুই, যে কিনা ছেলে হয়ে সিগারেট খাস না, একটা টান দিয়ে দেখ, মনের ভিতরে থাকা জমা কষ্টগুলো ধোয়ার সাথে বেরিয়ে যাবে। আজ হয়তো অনেক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই এই সিগারেটের সাহায্যের দরকার হলো মিজানের। হঠাৎ মিজান খেয়াল করল তার চোখ দিয়ে লোনাজলগুলো ঘরিয়ে ঘরিয়ে পড়ছে। সিগারেটটা ফেলে দিয়ে ছাদের রেলিংয়ে কপালটা রেখে কাঁদতে লাগল আর বলতে লাগল, কেন অবন্তী, তোমাকে ভালোবেসে আমায় কাঁদতে হচ্ছে কেন? তোমাকে ভালোবেসে আজ আমায় কষ্ট পেতে হচ্ছে কেন? তুমি আমার মনটা বুঝো না কেন? সেদিন তোমাকে ছোঁয়ায় আমায় ধাক্কা দিয়ে বলেছিলে তোমাকে স্পর্শ করলে আমাকে কাপুরুষতার পরিচয় দিতে হবে। আমি কাপুরুষ তাই না অবন্তীজা? হ্যাঁ কাপুরুষ। তাই তো আজ তোমার স্বামী হয়েও তোমার উপর জোর খাটাতে পারি না, তাই তো তোমাকে জোর করে ভালোবাসতে পারি না, তাই তো তোমাকে আজ কাছে পেয়েও ছুঁয়ে দেখিনি তোমার কাছে। আমি কাপুরুষ, তাই তো ঠিক আছে, আমি তোমার কাছে যাব না, তোমাকেই আমার কাছে আসতে হবে, আসতে হবেই বলে হাতগুলো দেয়ালের সাথে আঘাত করছে। তখনই কেউ পিছন থেকে মিজান বলে ডাকল। মিজান তাকিয়ে দেখে, মিজান পিছনে তাকিয়ে দেখে কুহু দ্রুত চোখের পানিগুলো শার্টের হাতায় মুছে। কি রে, তুই হঠাৎ এখানে কেন? না, এমনি একা একা লাগছিল তাই ছাদে এসেছিলাম আর দেখলাম তুই। ওহ আচ্ছা, তুই থাক, আমি আসছি। মিজান কয়েক পা হাঁটার পরই কুহুর ডাক। মিজান, কি রে ডাকলি যে, কিছু বলবি? হুম। কি তাড়াতাড়ি বল। কেন, তোর কি কোনো তাড়া আছে নাকি? না তেমন কিছু না, বল। তুই কাঁদছিস কেন মিজান? কই কাঁদছি আমি, তুই ভুল দেখেছিস। আর কত লুকাবি মিজান, আমি কিন্তু সবই বুঝি। বুঝিস মানে কি বুঝিস তুই? রাগান্বিত হয়ে দেখ, তুই আমার সাথে রাগ দেখাবি না, তোর ভালোবাসার মর্মই বুঝে না, তুই শুধু শুধু তাকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস কেন বলতো? তোকে তোর সব কথার ওর আমি দিতে পারবো না। তোকে যেই জন্য এখানে আসতে বলেছি তুই সেটাই মন দিয়ে করার না পারলে চলে যা। কোনো সাহায্যে তো এখনো পর্যন্ত তোর থেকে পেলাম না কুহু। কুহু মুখটা অন্যদিকে ঘুরিয়ে, কেন, তুই কি ভাবছিস আমি কাজের কাজ কিছুই করছি না? তুই কি আমায় অবিশ্বাস করছিস? সজ্জা দেখ, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না। তোকে আমার প্রবলেমটা বলেছি কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার মনে হয়েছিল তুই পারবি। কিন্তু এতদিন হয়ে গেল কোনো আশার আলোই দেখছি না। প্লিজ কুহু, তুই ওকে বুঝা, তুই বুঝালে ও নিশ্চয় তোর কথা মানবে। হাসালি মিজান, তুই কি ভেবেছিস আমি চুপ মেরে বসে আছি, কিছুই করছি না? তুই যখন বাড়ি থেকে বেরিয়ে যাস তখনই আমি ওকে বারবার বুঝাই, কিন্তু ও তো বুঝার পাত্রীই না। সারাটাক্ষণ তোকে ছোট করে কথা বলে তুই নাকি ওর যোগ্য না, তুই অন্য সব ছেলেদের মতো স্মার্ট না, ব্লা ব্লা ব্লা, আরও অনেক কথা যা শুনলে তুই কষ্ট পাবি। আমি তোকে কষ্টে রাখতে চাই না মিজান। তুই কষ্ট পেলে আমিও যে অনেক কষ্ট পাই, তুই কেন সেটা বুঝিস না? কেঁদে কেঁদে প্লিজ মিজান, তুই ওকে ভুলে যা, ওকে ভুলে নতুন করে জীবনটা শুরু কর। কুহু মুখটা অন্যদিকে ঘুরিয়ে, যারা ভালোবাসা চায় তারা পায় না, আর যারা ভালোবাসা বুঝতেই চায় না তাদের কাছেই ভালোবাসা নিজ থেকেই ধরা দেয়, বাট ওরা সেটা বুঝে না, অবহেলা করে। ওই মেয়ে তোর ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না। তুই ওকে ছেড়ে দিয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে মন কেউ আছে যে তোকে পাওয়ার জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য, তোর স্ত্রী স্বীকৃতি পাওয়ার জন্য কত কষ্টই না করছে, ব্যাকুল হয়ে আছে।
কেন বুঝিস না মিজান, কেন তুই ওই মেয়েটার থেকে নিজেকে ছাড়িয়ে নিচ্ছিস না? মিজান নিজের চোখ মুখ হাত দিয়ে পরিষ্কার করছে যেন কেউ বুঝতে না পারে সে লুকিয়ে কেঁদেছে আর কুহুকে বলছে, দেখ কুহু, তুই যাই বলিস না কেন আমি ওকে ভুলতে পারবো নাও, যত পারুক আমাকে কষ্ট দিক আমি ওকে আমার থেকে দূরে সরাতে পারবো নাও, আমার প্রথম ভালোবাসা। বলেই চলে গেল। মিজান রুমে ঢুকেই দেখে অবন্তী এলোমেলোভাবে শুয়ে আছে। মিজান অবন্তীর কাছে গিয়ে পাশে বসে অবন্তীকে দেখছে। অন্তীর চোখের কোণে জলগুলো চিকচিক করছে। মিজান জলগুলো মুছে দিয়ে, অবন্তী, তুমি তো অন্যকে কাঁদাতে ভালোবাসো, তাহলে তোমার চোখে জল কেন? কার জন্য কেঁদেছ তুমি? কার জন্য তোমার চোখের পানির ঝরে? আমি কি তোমার ভালোবাসা কখনোও পাব না? এভাবে আড়াল থেকে আর কতদিন তোমায় দেখে যাব? নিজের চোখের পানিগুলো মুছে মিজান অবন্তীর শাড়িটা ঠিক করে বালিশটা পেতে দিয়ে শুয়ে দিয়ে একটা চাদর অবন্তীর গায়ে টেনে দিল। রাতে এসির ঠান্ডা হাওয়ায় অবন্তীর শীত শীত করে, তাই তারপর মিজান অবন্তীর পাশে অবন্তীকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেছে। অবন্তী ঘুম ঘুম চোখে একটা ঘ্রাণ পাচ্ছে। ঘ্রাণটা চেনা, যেটা প্রায় মিজানের শার্টের গায়ে। পাচকটা খুলতেই দেখে অবন্তী মিজানের বুকে লেপ্টে আছে। মিজান শক্ত করে অবন্তীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অন্তীর মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। অন্তী মিজানের পিঠে হাত দিয়ে চেপে ধরে চোখটা বন্ধ করে রইলা। যার মিজানকে ছাড়াছাড়ি নেই, দেখি ও কিভাবে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেবলেই আবার দুষ্টুমির একটা হাসি হেসে দিল অবন্তী। তখনই দরজায় কেউ নক করছে। অন্তী কারো শব্দ শোনার চেষ্টা করছে, কুহু নয়তো। কিছুক্ষণ পর বুঝতে পারল ঠিকই কুহু মেয়েটাই ডাকছে। অন্তী শুনেও না শোনার মতো মিজানের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে। কিন্তু কুহু মেয়েটা কেমন বেহায়ার মতো মিজানকে ডেকেই চলেছে। অন্তীর রাগ লাগলেও মিজানের বুকে তার শান্তিই লাগছে। হঠাৎ শব্দের ডাকে মিজান নড়েচড়ে উঠলার আমিও চুপ করে চোখ বন্ধ করে ঘুমানোর ভাব নিয়ে মিজানকে জড়িয়ে ধরে আছি। মিজান আমাকে কপালে একটা চুমু দিয়ে আমাকে তার বুকে আরেকটু চেপে ধরল। কিন্তু একটু যে আদর করবে তা ওই কুহু মেয়েটার জন্য পারছে না। আমাকে আস্তে করে ছাড়িয়ে দরজাটা হালকা খুলে বেরিয়ে গেল। বাহ বাহ, ভালোই তো মিজান, আমাকে এইভাবে অপমান না করলেই তো পারতি তুই। কুহু, অপমান? আমি আবার তোকে কখন অপমান করলাম মিজান? কেন? এই যে তুই বলেছিলি আজ আমার জন্য বার্থডে পার্টির আয়োজন করবি, ওখানে তো ডেকোরেশনের সবাই চলে এসে সেই কখন থেকে বসে আছে, কিন্তু তোর তো ঘুম থেকে উঠার নামই নেই। এত ঘুম কিসের বলবি আমায়? তখনই কুহু মিজানের শার্টের দিকে তাকিয়ে আছে। সরি রে, সত্যিই আমি বুঝতে পারিনি যে এত দেরি হয়ে যাবে। বিশ্বাস কর, আমি কিন্তু তোকে খুশি দেখার জন্যই পার্টিটা দিচ্ছি, তোকে অপমান করার জন্য নয়। কি রে, অনেকক্ষণ ধরে মুখটা কালো করে রে আমার শার্টের দিকে কেন তাকিয়ে আছিস মিজান? খুব ভালো ঘুমিয়েছিস তাই না রে মিজান? হুম, তোকে দেখেই তা বোঝা যাচ্ছে। বউয়ের চোখের কাজল তোর শার্টে লেপ্টে আছে, ভালোই তো। কতটা যে ঘুমিয়েছিস তা তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। কুহু, মিজান শার্টের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো শার্টে কাজলের দাগ। হয়তো অবন্তীকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম তখন হয়তো লেগে গেছে। মনে মনে, আচ্ছা তুই যা, আমি 5 মিনিটেই আসছি। না, আমি এখন যাব না, তোর না হয় মনে ছিল না, কিন্তু অবন্তীর তো মনে আছে। ও কেন তোকে ডেকে দিল না? আমি এখনই ওকে জিজ্ঞাসা করব। যেই কুহু দরজার সামনে যাবে সেই মিজান দরজাটা টান দিয়ে লাগিয়ে দিল। কি হলো মিজান, তুই দরজাটা অফ কেন করলি? দেখ কুহু, ফালতু রাগ অবন্তীর উপর দেখাস না। ও এখন ঘুমিয়ে আছে, ওকে ডিস্ট্রাস না করাটাই বেটার। তোকে তো বললাম ভুলটা আমার হয়েছে, আমার মনে ছিল না। তুই যা, আমি এখনই আসছি। কথাটা শেষ করে মিজান রুমের ভিতরে গিয়ে দরজাটা কুহুর মুখের উপর বন্ধ করে দেয়। এদিকে কুহু রেগেমেগে, তো আগুন, তোমাকে দেখে নেব অবন্তী, তোমাকে আমি দেখে নিব। দেখো না আজ তোমার সাথে কি কি হয়। মিজান রুমে ঢুকেই দেখে আমি বসে আছি। কি হলো অবন্তী, তুমি উঠে গেলে কেন? না মানে কুহু ওইভাবে চিল্লাচ্ছে কেন?
ও তেমন কিছু না, আমি বাথরুমে যাচ্ছি, তুমি কি একটু কষ্ট করে একটা শার্ট দিতে পারো? হ্যাঁ শিওর, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি দিচ্ছি। মিজান বাথরুম থেকে এসেই তাড়াহুড়া করে শার্টটা পরে বেরিয়ে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, দেখি মা রান্নাঘরে আর বাইরে মানুষের আওয়াজ। মা, বাইরে কি হচ্ছে? তুমি কি ভুলে গেলে আজ কুহুর বার্থডে পার্টি? মা মনটা খারাপ করে বলতে লাগলো, কি দরকার ছিল মিজানের পার্টি দেওয়ার, ছেলেটাও না মাঝে মাঝে বেশি রকম করে ফেলে। থাক না, মায়মন করে বলছো কেন? বেস্ট ফ্রেন্ড বলেই তো পার্টিটা দিল। যাই বলো না কেন অবন্তী, এই ছেলে মেয়ের বন্ধুত্ব আমার একদম ভালো লাগে না। কয়দিন তো হলো বিদেশ থেকে এখানে এসেছে, কেমন মা বাবা দেখো, একবার কল করেও খোঁজ নিচ্ছে না, আর মেয়েকে যাওয়ার জন্য ও বলছে না, শুধু শুধু মিজানের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। মা, আমার কাছে এসে মন খারাপ করো না অবন্তী মা, আমার ছেলেটা খুবই ভালো। আগের মতো সময় হয়তো তোমাকে দিতে পারছে না, কিন্তু কুহু চলে গেলেই দেখবে সব আগের মতো হয়ে গেছে। তখনই দরজায় একটা লোকপোশাক ক্যাব দেখে তো ডেলিভারি বয় মনে হচ্ছে, এই যাব আমি, আমাকে এড়িয়ে কুহু ছেলেটার দিকে এগিয়ে গেল। আমি দেখছি তুমি কেন এসেছ? কুহু। না মানে তোমাকে খেয়াল করিনি, তাই বলেই অবন্তী ওখান থেকে চলে গেল। কোনো পার্সেল নাকি? জি ম্যাডাম। কার নামে? অবন্তী নামে পার্সেল আছে, দয়া করে যদি অবন্তী ম্যামকে ডেকে দেন। কুহু কিছু একটা ভেবে বলল, হ্যাঁ আমিই অবন্তী। দাও, কি আছে? ম্যাম এইখানে প্লিজ একটা সাইন দিন। কুহু অবন্তীর নামে সাইন করে পার্সেলটা নিয়ে ভিতরে চলে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পরই মিজানের সাথে দেখা। কুহু পার্সেলটা লুকাতে গিয়েও পারল না। কিরে, তোর হাতে ওটা কি? মানে দেখছিস না একটা পার্সেল? ওহ, দে তো মিজান কুহুর হাত থেকে নিয়ে, এটা তো অবন্তীর পার্সেল, তাহলে তোর হাতে কেন? কুহু বিচলিত হয়ে আসলে তখন অবন্তী ছিল না। ডেলিভারি বয়টাও তাড়া দিচ্ছিল অবন্তীকে, অনেক ডাকলাম, সারা না পেয়ে আমিই নিয়ে নিলাম। এখন অবন্তীকে এটা দেওয়ার জন্যই রুমে যাচ্ছি। ওহো, অবন্তীর রুম তো ওইদিকে, তুই তোর রুমের দিকে অবন্তীকে খুঁজচ্ছিস নাকি? আরে বাবা, এত প্রশ্ন করিস কেন হে? আমি অবন্তীকে ওর রুমে খুঁজে না পেয়েই এখানে খুঁজতেছি। আচ্ছা দে পার্সেলটা আমার হাতে। মিজান, তোর হাতে দিব কেন? আরে এটা আমিই অর্ডার করেছি। তুই অর্ডার করেছিস তো, কি আছে এটার ভিতর? মিজান একটা মুচকি হাসি দিয়ে, শাড়ি। শাড়ি? তুই তো কাপড়ের চিনিস না, তুই শাড়ি কিনলি কি করে? আমাদের ফ্রেন্ড রিয়াদকে তো চিনিস? হ্যাঁ চিনি তো, আমরা একসাথেই পড়েছিলাম। হুমো অনলাইনে দেশি থেকে বিদেশি ফ্যাশনেবল সব ধরনের মানুষের জন্য সব খুলছে, তাই আমি ভাবলাম ফার্স্ট আমিই আমার বউয়ের জন্য কিছু একটা কিনে উদ্বোধন করে দেই, কারণ কি জানিস, অবন্তী আমার লাইফে একটা হ্যাপিং পার্টও, যেখানেই যায় খুশি ছড়ায়। হয়েছে হয়েছে বাবারে বাবা, বউয়ের নামে প্রশংসা করতে করতে রাত করে দিবি, তাহলে দেখবো আমার পার্টিটাই মাটি হয়ে যাবে। এখন শাড়িটা কি দেখাবি না? শাড়ি দেখবি মানে অবন্তী পরলেই দেখিস? কেন, এর আগে দেখতে পারি না বুঝি? মুখটা ভার করে। আচ্ছা আচ্ছা, মন খারাপ করিস না, এখনই দেখাচ্ছি। আরে এখানে দেখাবি নাকি? তাহলে আমার রুমে চল। কেন? আরে বোকা, তুই তো এটা অবন্তীকে সারপ্রাইজ দিবি, তাই তো। হ্যাঁ, এখানে যদি আমরা শাড়িটা দেখি, অবন্তী যদি এসে দেখে ফেলে, তাহলে তো আর তোর সারপ্রাইজ থাকবে না। হ্যাঁ ঠিক বলেছিস, চল তোর রুমে। রুমে গিয়ে প্যাকেটটা খুলে তো কুহু হা হয়ে আছে। এত সুন্দর শাড়ি, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের পাথরগুলো মনে হচ্ছে হিরে চমকাচ্ছে। আরে মিজান, শাড়িটা তো অনেক সুন্দর, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক, কিন্তু কিন্তু মানে, তুই তো বলেছিলি অবন্তী ব্ল্যাক কালার পছন্দ করে না। মিজান একটা হাসি দিয়ে, এখন করবে মানে? কুহু কপালটা ভাঁজ করে।
ভালোবাসার মানুষের কাছে যে রংটা পছন্দের সেটা বিপরীত মানুষটার যত অপছন্দই হোক না কেন, সে যদি তাকে ভালোবাসে তাহলে তার কাছেও অপছন্দের জিনিসটা পছন্দের হয়ে যায়। আচ্ছা বুঝেছি, যদি অবন্তী না পড়ে তো বি পজিটিভ, সবসময় পজিটিভলি ভাববি, সেটা যত কঠিনই হোক না কেন দেখবি পজিটিভই হবে। আমার মনের বিশ্বাস অবন্তী পড়বেই। দেখা হলে ভালো করে প্যাকেট করতে হবে। কেন কুহু? অবন্তী পরিপাটি আর গুছানো জিনিস পছন্দ করে। বাহহ, বউয়ের কি পছন্দ অপছন্দ সবই তো জানিস দেখছি। তখনই মিজানের কলকথা শেষ করেই কুহুকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি প্যাকেটটা কর কুহু, আমার তাড়া আছে। কেন কে কল করছে? বাইরে ডেকোরেশন বয়। সবকিছু কমপ্লিট দেখার জন্য ডাকছে, ঠিকঠাক হলো কিনা দেখার জন্য। তাই নাকি? তাহলে তুই তাড়াতাড়ি যা। আরে প্যাকেটটা অবন্তীকে দিয়ে যাব। আমি প্যাকেটটা রেডি করে অন্তি না জানিয়ে ওর বিছানায় রেখে আসব, যখন রুমে যাবে তখনই অবাক হয়ে যাবে। মিজান একটা হাসি দিয়ে ও বুঝবে কি করে এটা আমি দিয়েছি। কুহু মাথায় হাত দিয়ে, আরে বাবা তোর নামটা লিখাই থাকবে, হয়েছে এখন যা তো। মিজান চলে যাওয়ার পর কুহু ফোনটা নিয়ে কারো সাথে কথা বলে নিল, আবার বুঝবে মজা অবন্তী। হা হা হা, শাড়ি পরবে তাই না? পরো, হা হা হা। এদিকে অনেকক্ষণ হয়ে গেল অবন্তী রান্নাঘরে মাকে সামলাচ্ছে। অবন্তী বেআইন কখন আসবে বলো তো? মিজানের মা। আসলে মায়ের সাথে আমার রাতে কথা হয়েছিল, মা কালকেই আসবে। কেন? বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, বেআইন কাল আসবে কেন? আজ আসলে তো সবাই মিলে আনন্দ করতাম। মাকে অনেক বলেছি, মিজানও বলেছে মা কালকেই আসবে, এখানে এত মানুষজন থাকবে, সাথে মিউজিক, মা এসবে অবস্থ নয়। ও আচ্ছা, তা মা তুমি অনেকক্ষণ ধরে আমার সাথে কাজ করে যাচ্ছ, এদিকে দুপুর হয়ে যাচ্ছে, চলো আমার সাথে আমার রুমে। কেন মা? আসোই না, কথা আছে। মার রুমে গিয়ে বসলাম, মা আলমারি থেকে একটা লাল বাক্স বের করে আমার সামনে এনে, দেখো তো মা এটা তোমার পছন্দ হয় কি না। গয়নাটা বের করেই তাকিয়ে আছি, অনেক সুন্দর তো মা, হারটা তো অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মা। আজ পরবে কেমন? আর হে, এটা আজ থেকে তোমার। খুশিতে মাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু বসিয়ে দিলাম, থ্যাঙ্কস মা বলেই আমার রুমে চলে গেলাম। পাগলি মেয়ে আমার হাসি দিয়ে, মা। এদিকে অবন্তী রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গয়নাটা পরে দেখছিল। গয়নাটা অবন্তীর খুব পছন্দ হয়েছে, গ্লাটা পুরো ভরে গেছে কিন্তু ভারী। তাতে কি আমাকে ভালোই দেখাচ্ছে। গয়নাটা খুলে যত্ন করে আলমারিতে রেখে যেই ফিরবে দেখে বিছানায় একটা পার্সেল। অবন্তী এগিয়ে পার্সেলটা হাতে নিয়ে দেখল, উপরে নাম লিখা আছে, প্রিয় অবন্তী, আমার পক্ষ থেকে তোমার জন্য। এটাই আজ পার্টিতে পড়বে। লিখাটা পরেই অবন্তীর মনটা আনন্দে নেচে উঠল। ও ইয়েস, তার মানে মিজান আর আমার উপর রেগে নেই। আজি মিজানের আর আমার সম্পর্কের মধ্যে যত ভুল বুঝাবুঝি, মান অভিমান সবকিছুর অবসান ঘটাবো, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি মিজান। আই লাভ ইউ সো মাচ মিজান। প্যাকেটটা খুলে শাড়িটা দেখে জড়িয়ে ধরে চুমু খায় অবন্তী। তারপর বাথরুমে গিয়ে শাওয়ার শেষ করে সুন্দর করে শাড়িটা পরে বেডরুমে এসে মাথা থেকে টাওয়ালটা ছাড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। না, শাড়িটায় আমায় বেশ লাগছে, মনে মনে কথাটা বলেই লজ্জায় মুখ ফিরিয়ে নিল। আজ অবন্তী নিজেকে দেখে নিজেই বেশ লজ্জা পাচ্ছে। না বাবা, এত ভাবলে আর নিজেকে দেখলে হবে না। এদিকে সন্ধে হয়ে গেছে, বাইরের সমাগম থেকে বুঝাই যাচ্ছে মানুষজন চলে আসছে, তাড়াতাড়ি আমাকেও রেডি হতে হবে। এই বলেই অবন্তী শাড়ির সাথে ম্যাচিং করে সাজতেন শুরু করল। অন্তি ভালো সাজতে এবং সাজাতে ভালোবাসে। সাজা শেষ করে চুলগুলো আঁচড়াচ্ছে, চুলগুলো বেশ কোমর ছাড়িয়ে গেছে। এদিকে অবন্তী নিজেকে নিজেই তাড়া দিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দেখে মা, বাবা, রিমি। রিমি অবাক দৃষ্টিতে আমার দিকেকে তাকিয়ে, বাহ ভাবি, তোমাকে কত সুন্দর লাগছে, কোনো পার্লার থেকে সেজেছ তুমি? অন্তি রিমির গালটা একটু টেনে দিয়ে
আমি কোনো পার্লারেই যাইনি রিমি, বাসায় নিজেই একটু সেজেছি মুখটা ভার করে। কেন যে কুহু আপুর সাথে পার্লারে গেলাম, দেখো কিভাবে সাজালো আমায়, আমার একদমই ভালো লাগছে না। আমি তো বলেছিলাম তোমার কাছে সাজবব, কিন্তু কুহু আপুটা আমাকে জোর করে টেনে নিয়ে গেল। ওমন করে বলে না রিমি, তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি বলছি। আর হ্যাঁ, এত মন খারাপ করছো কেন? নেক্সট টাইম কোথাও গেলে তো আমি আছি। তখনই বাবা বলল। বাহ, দেখো দেখো শাড়িতে আমার মাকে কত সুন্দরই না লাগছে, যেন আকাশের চাঁদটা আমার ঘরটাকে আলোকিত করে তুলেছে। বঙ্গনারীর বন্ধু শাড়ি, শাড়ির বন্ধু বঙ্গনারী। 12 হাত লম্বা কাপড় শাড়ি থাকে প্রত্যেক বাঙালির বাড়ি। যে গৃহেতে বাঙ্গালার নারী, সেই গৃহেতেই থাকে শাড়ি। শাড়ির বিভেদ কত না, সবের নাম নেই জানা। সোমা বিশ্বাস। আজ অবন্তী মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। বাবা, থামলে কেন বাবা? কত সুন্দর কবিতা! তুমি যে এত ভালো কবিতা বলতে পারো আমি তো জানতামই না। হ্যাঁ, আগে তোমার বাবা কথায় কথায় কবিতা বলতো, এখন বয়স হয়ে গেছে তাই। কিন্তু তোমার বাবা ঠিক বলেছে, আজ তোমাকে সত্যিই সুন্দর লাগছে। তখনই তিনি চোখের কোণে থেকে একটু কাজল এনে অবন্তীর গালের এক কোণে লাগিয়ে দিলেন, কারো নজর যেন না লাগে আমার মায়ের উপর, বলেই কপালে আলতো আদরের চুমু দিয়ে দিল। মা, হ্যাঁ হ্যাঁ, সব ভালোবাসা বুঝি মিষ্টি ভাবিটার জন্য। আর আমি অভিমানের স্বরে, রিমি চলো তো ভাবি আমরা বাইরে যাই। রিমির সাথে বাইরে গিয়ে অবাকত সুন্দর করে সাজিয়েছে ফুল, নানার রকম আলো, সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ। হঠাৎ অবন্তীর শরীরটা শিরশিরিয়ে উঠল। তখনই অবন্তী রিমির হাতটা ছেড়ে দিল। কি হয়েছে ভাবি, হাত ছাড়লে কেন? না রিমি, এমনি। হ্যালো গাইস, পিছনে তাকিয়ে দেখি কুহু হাই হিল, শর্ট ড্রেস, কুকরানো চুলো। আমাকে কেমন লাগছে? কি হলো অবন্তী, আমাকে দেখে অবাক হচ্ছ বুঝি? একটু হেসে, অবাক তো হবেই, এমন লুক কখনো সামনে থেকে দেখনি তাই না? হ্যাঁ ঠিক বলেছ কুহু, তোমাকে দেখে বেশ অবাক হচ্ছি। এই দেখে যে বাড়িতে মা বাবা ছাড়াও পার্টিতে বেশ কিছু বয়স্ক লোকও আছে, আর তুমি এমন একটা ড্রেস পরেছ কিভাবে? ও শাটাপ, এখন কি তোমার মতো একটা মিডল ক্লাস লেডির থেকে আমাকে ফ্যাশন সম্পর্কে জানতে হবে? কি জানো তুমি এই ড্রেস সম্পর্কে? পার্টিতে শর্ট ড্রেস পরব না তো, তোমার মতো 12 হাত শাড়ি শরীরে পেঁচিয়ে আসব, মুখটা অন্যদিকে ঘুরিয়ে। যত সব আনকালচার গাইয়া টাইপ মেয়ে কোথাকার। দেখো কুহু আপু, আমার সামনে দাঁড়িয়ে আমার মিষ্টি ভাবিকে তুমি অপমান করে কথা বলতে পারো না? ভাবি তো ভুল কিছু বলেনি, আর হ্যাঁ, তোমার থেকে ভাবি অনেক বেশি জানে এবং বুঝে। আর যদি তুমি এমন করে ভাবির সাথে কথা বলো তাহলে কিন্তু আমি মা বাবা এমনকি ভাইয়ার কাছে বলতে বাধ্য হব। রিল্যাক্স রিমি, জাস্ট কুল। আমি তো অবন্তীর সাথে জাস্ট ফান করলাম। এটাকে অপমান বলে না রিমি ডার্লিং। রিমি আর কথা না বাড়িয়ে অবন্তীর হাতটা ধরে অন্যদিকে নিয়ে গেল। রিমি, এই রিমি, হাতটা ছাড়ো প্লিজ। কি হয়েছে বলো তো তোমার? ওভাবে কুহুকে কথাগুলো না শোনালেই পারতে। কেন বলবো না, ঠিকই বলেছি। আর ভাবি তুমি যদি এই কথাগুলো শোনাতে তাহলেই বেস্ট হতো। তখনই হঠাৎ পাশে তাকিয়ে দেখি মিজান দাঁড়িয়ে আছে, ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লজ্জায় নিচে তাকিয়ে আছি। এদিকে রিমি আমাদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে, ভাইয়া কি দেখছো? ওভাবে যেন ভাবিকে কখনো দেখনি। মিজান মাথাটা চুলকাতে চুলকাতে, বেশি বড় হয়ে গেছিস না দাঁড়া। যেই হাতটা রিমির দিকে বাড়াবে সেই রিমি পালিয়ে গেল। মিজান অবন্তীর দিকে তাকিয়ে, শাড়িটা পরলে তাহলে? প্রিয়জনের দেওয়া জিনিস কি না পরে পারা যায়? ওহ, মন থেকে পড়নি তাই না? কেন হঠাৎ এমন মনে হলো কেন? না মানে তোমার তো ব্ল্যাক পছন্দ নয় তাই আর কি। কে বলছে আমার ব্ল্যাক পছন্দ নয়? কেন, তুমিই তো বলেছিলে। সেই কবে কি বলেছি সেটা আমার মনে নেই, কিন্তু এখন সবই ভালো লাগে, আর শাড়িটা অনেক সুন্দর। থ্যাঙ্কস।
ওয়েলকাম ম্যাম। স্যার, আপনাকে আমার সাথে একটু আসতে হবে, একটু আর্জেন্ট ছিল। ম্যানেজার: ওকে, তুমি যাও, আমি আসছি। অবন্তী: কিছু মনে করো না প্লিজ, আমাকে একটু যেতে হবে। অবন্তী একটা মুচকি হাসি দিও। শিওর, তুমি যাও, তোমার অপেক্ষায় থাকব। মিজান চলে যাওয়ার পর আর অবন্তী দাঁড়িয়ে থাকতে পারল না, কেমন যেন সারা শরীর চুলকাচ্ছে, অস্বস্তি হচ্ছে, ঘাড় ব্যথা করছে। অবন্তী যতটুকু পারচ্ছে চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে সাদা হাতগুলো লাল হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। হঠাৎ করে এমন লাগছে কেন, আহহ মাগো, আমি আর পারচ্ছি না। চুলকাতে চুলকাতে শরীর কোথাও কোথাও কেটে রক্ত বের হচ্ছে। না, আমাকে রুমে যেতে হবে, এখানে আর পারব না। মন চাইছে শাড়িটা খুলে ফেলতে, কিন্তু এত মানুষজনের সামনে ছি, মিজান ছোট হয়ে যাবে বে। কষ্ট করে একটু এগুতেই পা ব্যথায় আর হাঁটতে পারছে না, একটা চেয়ার টেনে বসে পড়ল। এখানে তো তেমন কাউকেই দেখছি না। হহ, খুব পেইন হচ্ছে, সারা শরীরটা জ্বালায় জ্বলে যাচ্ছে। তখনই পিছন থেকে কুহু কুকরাতে কুকরাতে: অবন্তী, আমি আর পারছি না, মাথা ব্যথায় মনে হচ্ছে মরেই যাব, তুমি কি আমার জন্য ভিতর থেকে একটা পেইন কিলার এনে দিতে পারবে? অবন্তী তার ক্ষত শরীরটা শাড়ির আঁচলটা দিয়ে ঢেকে রাখল। কি হলো অবন্তী, তুমি যাবে না? কি করে বলি কুহুকে, আমার শরীরটা ভালো নেই, আমি নিজেই তো চলতে পারছি না। মনে মনে নে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। ও থ্যাঙ্কস অবন্তী। অবন্তী কষ্ট করে উঠে দাঁড়ায়, তারপর অনেক কষ্ট করে হেঁটে বাড়ির ভিতরে ঢুকে রান্নাঘরে ওষুধের বক্সটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। দিকে বাসায় এত এত লোক থাকে, কিন্তু আজ কাউকেই পাচ্ছি না। এদিকে নিজের শরীরটাও ভালো না। আচ্ছা, ওষুধের বক্সটা কি রিমির রুমে নাকি? এতগুলো সিঁড়ি বেয়ে কিভাবে উঠব, কিভাবে? না, মেয়েটা মাথা ব্যথায় কষ্ট পাচ্ছে, যাই কষ্ট করে উঠেই আর দাঁড়াতে পারল না। রিমির রুমে গিয়েই ধপাস করে পড়ে যায় অবন্তী। শরীরটা নিয়ে আর পাচ্ছে না, তারপরও হেচড়িয়ে হেচড়িয়ে ড্রয়ারের সামনে গিয়ে আস্তে করেরে উঠে দেখতে লাগল, তখনই দরজা লাগানোর শব্দ। অবন্তী পিছনে তাকিয়ে: একই কে আপনি, আর দরজা অফ করলেন কেন? কালো পেন্ট কোট পরা লোকটা হাসি দিয়ে অবন্তীর দিকে এগুতে লাগল। দেখুন আপনি কে, আমার কাছে কেনই বা আসছেন? আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি দরজাটা অফ করলেন কেন? আপনি দরজাটা খুলুন, আমার দিকে একদম এগুবেন না। অবন্তী: হা হা হা, কেন বেবি, ভয় লাগছে? ভয় পেও না, তুমি আর আমি, মানে আমরা দুজন এখন এনজয় করব। ছি, কি বলছেন কি হে? দেখুন, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাওয়ার জন্য তো এত প্লেন করে আসেনি, আমাকে তোমার সাথে এনজয় করার জন্য এখানে পাঠানো হয়েছে। কিন্তু একটা ব্যাপার কি জানো? তোমার সম্পর্কে যতটুকু আমায় বলা হয়েছে তার থেকে বেশি সুন্দর তুমি ছিল। আর দেরি নয়, তোমাকে এখন আমি আমার করে নিব। অবন্তী নিস্তেজ শরীরটা নিয়ে নড়তে পারছে না, তবুও নিজের ইজ্জত আর নিজেকে এই পশুর হাত থেকে বাঁচানোর জন্য কষ্ট করে এখান থেকে ওখানে ছুটছে। আমার হাত থেকে এখনো পর্যন্ত কোনো শিকারী ছাড় পায়নি, তুমিও পাবে না। তুমি আমাকে কিছুটা সময় দাও, বিশ্বাস করো, তোমাকে আদরে আদরে ভরে দিব, আমরা দুজনেই এনজয় করবার, সেটা কেউ জানবে না, বরং এর জন্য আমি মোটা অঙ্কের টাকা পাবো। হা হা হা, তুমি ও আনন্দ পাবে। এসো, কাছে এসো আমার। প্লিজ আমার কাছে আসবেন না, আমার স্বামী আছে। আমার অসম্মান করবে না প্লিজ। মিজান যদি জানতে পারে আপনি আমার সাথে এমন খারাপ বিহেভ করছেন, তাহলে কিন্তু মিজান আপনাকে ছাড়বে না। আমি চিৎকার করে সবাইকে ডাকব, কিন্তু তোমার মিজান এখন এখানে আসবে না, আর চিৎকার করবে করো, কেউ তোমার চিৎকার শুনবে না। শুনতে পাচ্ছ না বাইরে কি জোরে মিউজিক বাজছে? তোমার চিৎকার এই রুম থেকে বাইরে যাবে না বলেই লোকটা অবন্তীর গায়ের উপর গিয়ে পড়ল। এমনিতেই মেয়েটার গায়ে ব্যথা, একটুও শক্তি পাচ্ছে না, তার উপর একটা ছেলের জোরের সাথে কি করে পারবে? অন্তি চিৎকার করছে, মিজান মা বাবাকে ডাকছে, কিন্তু কেউ অবন্তীর ডাক শুনছে না।
ছেলেটা অবন্তীকে এক হাত চেপে ধরে আরেক হাত কোমরে ধরে আছে। অন্তি ড্রয়ারের উপর থেকে ফুলদানিটা হাতে নিয়ে মাথায় মারতেই ছেলেটা ফ্লোরে পড়ে গেল। অন্তি জানালায় গিয়ে এদিক সেদিকে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখল কুহু মিজানের হাত ধরে আছে। অন্তি চিৎকার করে ডাকছে কিন্তু মিজানের কান পর্যন্ত অবন্তীর ডাক পৌঁছাচ্ছে না। হঠাৎ কুহু অবন্তীর দিকে তাকিয়েও চোখ নামিয়ে নিল না, দেখার মতো করে মিজানের হাত ধরে টানছে। অবন্তী আরেকটা ফুলদানি নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলল, সেটা মিজানের পাশে গিয়ে পড়ল। মিজান উপরে তাকাতেই ছেলেটা অবন্তীর হাতটা টান দিয়ে এক থাপড়ে বিছানায় ফেলে দিল। এদিকে মিজান উপর থেকে ফুলদানিটা পড়ার পর উপরে তাকিয়ে আছে। কিরে মিজান, ওইদিকে চলস ভাই, আমাদের জন্য অপেক্ষা করছে। না রে, আমার মনটা অস্থির লাগছে। ফুলদানিটা উপর থেকে এখানে পড়ল কি করে? আরে তেমন কিছু না, হয়তো কেউ রুম ক্লিন করছে তাই ভুলে হয়তো পড়ে গেছে বলেই মিজানের হাত ধরে টানছে। মিজান কুহুর হাতটা ছাড়িয়ে দৌড়ে ভিতরে গেল। এদিকে কুহুও মিজানের পিছন পিছন যাচ্ছে। অবন্তী বিছানায় শুয়ে আর উঠতে পারছে না, হাতজোড় করে অনুরোধ করছে কিন্তু ছেলেটা অবন্তী শাড়ির আঁচলটা টান দিয়ে অর্ধেক শাড়ি খুলে ফেলে। তখনই দরজায় ধাক্কানোর আওয়াজ। মিজান বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। অবন্তীর যেন একটু স্বস্তি পেল। অন্তি সব শক্তি দিয়ে মিজানকে ডাকতে লাগল। মিজান অবন্তীর ভাঙা ভাঙা ডাক শুনে যেন অস্থির হয়ে পড়ছে, তার কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। মিজান রুমে ঢুকে দেখে অবন্তী বিছানায় কাতরাচ্ছে। ছেলেটা যেই পালাতে যাবে সেই মিজান ওর মুখে একটা ঘুষি মারে। ছেলেটা ফ্লোরে দরজার সামনে গিয়ে পড়ে, আমার অবন্তীর গায়ে হাত দিয়েছিস, তোকে তো আজ আমি মেরাই ফেলবলেই। যখন ছেলেটাকে ধরতে যাবে তখনই কুহু মিজানকে আঁকড়ে ধরে। মিজান, ছেড়ে দাও, ওকে, মরে যাবে তো। তখনই ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। ছাড় কুহু, আমাকে, ওকে ধরতেই হবে, ছাড় বলছি। আরে ওকে ছেড়ে অবন্তীকে দেখ। তখনই মিজান অবন্তীর কাছে ছুটে যায়, দেখে অবন্তী সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। মিজান কোনোরকমে অবন্তীর শাড়িটা গায়ে পেঁচিয়ে দিয়ে অবন্তীকে কোলে নিয়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে অবন্তীকে নিয়ে এসে ডক্টর ডক্টর বলে মিজান চিল্লাচ্ছে। এদিকে নার্স এসে অবন্তীকে বেডে শুইয়ে জামাকাপড় চেঞ্জ করে ডক্টরকে ডেকে আনল। ডক্টর অবন্তীকে ওটিতে নিয়ে যায়। এদিকে অবন্তীর মা খবর পেয়ে কাঁদতে কাঁদতে হসপিটালে হাজির। মিজানক দেখে, বাবা, আমার মেয়েটার কি হলো? আমার মেয়েটা কি একটু শান্তি পাবে না? তুমি ও পারলে না অবন্তীকে দেখে রাখতে? ওর কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব? কাকে নিয়ে থাকবো? অবন্তীর মায়ের কান্না দেখে মিজান অবন্তীর মাকে তার বুকে জড়িয়ে নেও। মা, অবন্তীর কিছু হবে না, আমার অবন্তী আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। অন্তি আমার, আমি ওকে কোথাও যেতে দিব না। তখনই মিজানের মা, বাবা, রিমি, কুহু সবাই হাজির। মিজানের মা, বাবা, রিমি খুব কাঁদছে অবন্তীর জন্য। মিজান, কি হয়ে গেল আমার মায়ের সাথে? কিছুক্ষণ আগে তো সবকিছু ঠিকঠাক ছিল, কিভাবে হলো এসব? বাবা, সবকিছু জানবো বাবা, শুধু একবার আমার অবন্তীকে সুস্থ হতে দাও। এর পেছনে যে বা যারা জড়িত আছে তাদের ওর কাউকেই আমি ছাড়ব না। তখনই ওটির রুম থেকে ডক্টর বেরুল। মিজান ডক্টরের চেহারা দেখেই থমকে যায়। চলবে।